টপ রিচ কান্ট্রি। তো তারা তাদের জিডিপির কত পার্সেন্ট ব্যয় হয় জানেন গবেষণা এবং হায়ার স্টাডিতে? 0.1% লেস। মানে সে দেখাচ্ছে যে একবার শুধুমাত্র 0.1% ইউজ হয়েছে। মোস্ট অফ দ্য টাইম 0.007 0.07, whereas আপনি তার পাশের দেশের যে দেশের সাথে তাদের শত্রুতা, তারা 3% থেকে 4% জিডিপি ইউজ করে। তার মানে আছে 100 টাইমস or 200 টাইমস গবেষণায় ব্যয় করে, রাইট? তো কেন করে গবেষণায় করে? কারণ হচ্ছে নলেজ। গবেষণা ছাড়া আপনার নতুন নলেজ আসবে না। আর নতুন নলেজ যদি না থাকে আপনার কাছে, আপনি হেরে যাবেন। এটা পৃথিবীর সব সময় হয়েছে, ঠিক আছে? 200 বছর আগে হয়েছে, 500 বছর আগে হয়েছে, 1000 বছর আগে হয়েছে এবং 500 বছর পরেও হবে। নলেজ যদি আপনার নিউ নলেজ যদি না থাকে তাহলে আপনি হেরে যাবেন। ভেরি সিম্পল। এখন এইটা আপনি আর্গু করবেন ধর্মীয় নলেজ না দুনিয়াবী নলেজ, ইট ইজ ডিফারেন্ট ইস্যু। নলেজ ইজ নলেজ, রাইট? এটার ধর্মীয় এবং দুনিয়াবী ডিফারেন্সিয়েট করার দরকার নেই। নলেজ ইজ নলেজ। আপনার নতুন নলেজের 3 ধরনের, মানে পৃথিবীতে এখন মানে সবসময় পৃথিবীতে নলেজ 3 ধরনের মোটামুটি সায়েন্টিফিক্যালি আমরা রিসার্চের দৃষ্টিতে 3 ধরনের বলি। একটা হচ্ছে ব্রেক থ্রো। ব্রেক থ্রো মানে এই আইডিয়া বা এই চিন্তাটা কখনোই ছিল না। নতুন করে আসছে। এটা হচ্ছে ব্রেক থ্রো। এই ব্রেক থ্রোটা মোস্টলি ধরেন নেচার সায়েন্স টাইপের জার্নালে পাবলিশ হয়। এইগুলো নোবেল পায় সাধারণত। নতুন আইডিয়া এর পৃথিবীতে কখনোই মানুষ এই ধরনের চিন্তা করেনি। এই ব্রেক থ্রু নলেজে আমাদের যে বিশ্বাস, আমরা যে জাতিগতভাবে বিশ্বাস করি, এদের কোনো অবস্থান নাই রাইট নাও। এখন আপনি বলবেন জাহিদ হাসান বাংলাদেশী, প্রিন্সটন ইউনিভার্সিটিতে ফিজিক্সের প্রফেসর, মেবি হি উইল বি দ্য নেক্সট নোবেল উইনার ইন ফিজিক্স, বাংলাদেশি। বাট জাহিদ হাসান বাংলাদেশে বসে করতেছে, সে প্রিন্সটন ইউএসএ বসে করতেছে। তো নলেজে, এই ব্রেক থ্রু নলেজে মুসলিম ওয়ার্ল্ডে অবস্থান 0%। হার্ডলি হয়তো 1-2টা আসে। মিড র্যাঙ্কের নলেজ হচ্ছে, সেটা হচ্ছে যে ব্রেক থ্রু নলেজ যখন একটা আসে তখন সবাই হুড়মুড়ি খেয়ে নেমে যে ওই নলেজটাকে কিভাবে বোঝানো যায়, ওইটাকে এক্সপান্ড করে বিভিন্ন ফিল্ডে অ্যাপ্লাই করা যায়। এই ধরনের হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির নলেজ। এই ধরনের নলেজে মুসলিম বিশ্বের 2-3%, এবং এটা আসে 3টা কান্ট্রি থেকে। একটা হচ্ছে ইরান থেকে, টার্কি থেকে এবং মালয়েশিয়া থেকে। আর রেস্ট অফ দেম 0.0001%, লাইক বাংলাদেশ অর পাকিস্তান অর ইজিপ্ট। তার মানে আমরা পৃথিবীর 20-25% জনশক্তি, তাদের কাছ থেকে মিড র্যাঙ্কের নলেজ, টপ র্যাঙ্কের নলেজ 0, মিড র্যাঙ্কের নলেজ আসে 2-3%। আর বাকি যেগুলো আসে এগুলো নাথিং। হ্যাঁ, এগুলো কোনো কপি পেস্ট বা জাস্ট চর্বিত চর্বণ যেটা বলা হয়। এটা হচ্ছে পৃথিবীর নলেজ। এখন আপনি, আমাদের মাথায় সবসময় আসে, আমি তো একটা এডমিশন পেয়েছি, স্কলারশিপ পেয়েছি, আমি তো ইমিগ্রেশন চলে, আমি ইউএসএ তে ইউকে তে যাচ্ছি বা কানাডাতে যাচ্ছি, আমি পাসপোর্ট পাবো। তো এটা মানে 10 বছর আগে, ইভেন 20 বছর, 10 বছর 20 বছর আগে যত সহজ ছিল এখন আর সহজ নেই। আপনি ট্রাম্পের পরে দেখছেন বা এর আগেও দেখেছেন যে পৃথিবীতে এখন ইমিগ্রেশনটা সব জায়গায় টাইট করা হচ্ছে। কারণটা অনেক। কারণ মাল্টিকালচারিজম, আপনার দেশেও যদি আপনি চিন্তা করেন, আপনার দেশেও যদি আপনি রোহিঙ্গাদেরকে আপনারা জায়গা দেন না, জায়গা দেবেন? রোহিঙ্গা এই যে লোকটা আছে 10 লক্ষ কক্সবাজারে আছে, এদের কি আপনি রিলিজ করে দিয়ে ঢাকায় কাজের হিসেবে রাখবেন? আই ডোন্ট থিংক সো। ঢাকায় তো অনেক গার্মেন্টস এর লোকের দরকার আছে, আপনি নেবেন? প্রত্যেক জাতি তার নিজের স্বকীয়তা, নিজের ভাষা, কৃষ্টি, কালচার রক্ষা করতে চায়। তো এটা এই ইন্টারনেটের যুগে মানে আরো 20-30 বছর আগের চেয়ে এখন মানুষের মধ্যে স্বদেশ প্রেমিকতা, প্রোটেকশনালিজম, এটা পপুলার হয়েছে। ফলে ইমিগ্রেশনের স্ট্যাটাসটা আগের মতো থাকবে না, কমে যাবে। জনসংখ্যা কমছে অনেক দেশেই, দ্যাটস ট্রু। বাট স্টিল তারা চিন্তা করছে কম ম্যান পাওয়ার দিয়ে কিভাবে করা যাবে। এখন এআই এর যুগে অনেক কাজ এআই করে ফেলবে। সব রোবট, হিউম্যান লাইক রোবট আসতেছে। তো দেখেন মানুষের কাজগুলো করবে, হয়তো কাজের বুয়া দরকার হবে না, ফর এক্সাম্পল। ঠিক আছে?
সব রোবট তার বাসার কাজ করে দেবে। বাচ্চাকে দেখভাল করবে। তো বা বয়স্ক লোকদেরকে দেখবে। ইকোনমিক চ্যালেঞ্জ পৃথিবীর সব জায়গায় ইকোনমিক একটা চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। কারণ লিভিং কস্ট বেড়ে গেছে। মানুষের আ মানুষের কি বলবো? আ চাওয়া পাওয়ার চাহিদাটা বেড়ে গেছে। সো প্রত্যেকটা দেশ একটা ইকোনমিক কনস্ট্রেইন এর মধ্যে আছে। সে চেষ্টা করছে এভাবে কিভাবে সেভিং মেথড এ যাওয়া যায়। তাহলে এটা হচ্ছে আপনি মনে করছেন যে আমি ইমিগ্রেশন হব, এই বিষয়টা এখন সহজ না। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে আপনি নিজের দেশেই কিভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে আপনি দেশে কাম ব্যাক করবেন। তো একটা কান্ট্রিতে হয়তো আগামী ৫ বছরের মধ্যে লেবার মার্কেট বা রিসার্চ বা ইমিগ্রেশন পলিসি শুরু হবে সেটা হচ্ছে চায়না। চায়নার আছে হিউজ ইকোনমি বাট পপুলেশন আ একটা বলতে গেলে একটা স্থিত অবস্থায় চলে গেছে। Maybe it will go down in next 10 to 20 years and they will open the market because তাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে এটাকে মানে বাঁচিয়ে রাখতে হলে ম্যান পাওয়ার লাগবে। অলরেডি তারা এখন বিদেশীদের ফ্যাকাল্টি মেম্বারের অফার দিচ্ছে, আসতে বলতেছে। সো তারা এই চায়না একটা হয়তো ওপেন হবে। আর এই ওয়ার্ক ফ্রম হোম বা আউটসোর্সিং এর যে কোভিড এর পরে আ যে ট্রেন্ডটা শুরু হয়েছে, এটার কারণে আপনার ইমিগ্রেশন পরিস্থিতি হয়তো মোস্ট অফ দ্য মনে করেন যে জার্মানি তারা চিন্তা করছে বা অলরেডি করতেছে যে আপনার আইটির লোক দরকার। সে হয়তো বোম্বে বসে একটা আউটসোর্সিং করে ওই কাজটা করতে পারতেছে। তাকে বোম্বের কোনো ইঞ্জিনিয়ারকে বা ইন্ডিয়ার কোনো ইঞ্জিনিয়ারকে আ জার্মানি আনার দরকার কি? ইমিগ্রেশন ঝামেলা ইয়ে করে। বাংলাদেশের ক্ষেত্রে প্রেডিকশন হচ্ছে যে বাংলাদেশের এ যে পপুলেশন গ্রোথ এটা নেক্সট 20 ইয়ার্স পর্যন্ত থাকবে। এবং আপনি যতই বলেন না কেন এআই বলেন বা সব রোবট বলেন, আপনার মানুষের কোনো বিকল্প কখনোই হবে না। রাইট? এবং এক্ষেত্রে মানুষ বলতে ইয়াং জেনারেশন যাদের মধ্যে এনার্জি আছে, ডায়নামিজম আছে। এটি আমরা আগামী ২০ বছর পর্যন্ত আমাদের থাকবে। এরপরে হয়তো একটা স্থির অবস্থায় যাবে, এরপর হয়তো ডিক্লাইন করবে। তো এই পপুলেশন গ্রোথটা আমাদের মাথায় রাখতে হবে। এবং সেটা হচ্ছে ইয়াং আ পপুলেশন। আমাদের হায়ার স্টাডি বা যখন আমরা উচ্চশিক্ষার কথা বলি, নলেজ এর কথা বলি, তখনই আমাদের মাথায় আসছে যে ব্রেইন ড্রেন নামে একটা কথা। এই আবার বললাম, এগুলো মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলতে হবে। আপনার মাথায় রাখতে হবে আমার জন্য, আমার দেশের জন্য, আমার আইডিওলজির জন্য, আমার আ এর জন্যই আমার নলেজ দরকার। আমার নলেজ যেখানে আছে সেখানে যেতে হবে। আমি যে নলেজের জন্য চিন্তা করতেছি সেটার হাইয়েস্ট স্ট্যান্ডার্ড যেখানে আছে, সেটার কাল্টিভেশন আ যেখানে বেশি হয়, সেখানে আমাকে যেতে হবে। আমাদের মাথায় একটা আসছে ব্রেইন ড্রেন নামে কথা হয়েছে। ব্রেইন ড্রেন হ্যাঁ, ইটস ট্রু। আ দেখেন চায়নার ক্ষেত্রে আমি বলি। চায়নায় গত ২০-৩০ বছরের মানে ইয়েটা বলি। আমি ৫ বছরের মধ্যে আমার সামনে দেখলাম যে চাইনিজ রা ৫০-৫০% ১০ বছর আগে ৫০-৫০% আ বিদেশ থেকে ফেরত আসতো। ৫০% থেকে যাইত, ৫০% চলে। রাইট নাও চাইনিজরা বিদেশে লেখাপড়া করছে, ৮০% নিজের দেশে চলে আসতেছে। কারণ কি? কারণটা হচ্ছে যেমন আমার এখন বহুত কলিগ চলে গেছে এই গত ৫ বছরে। তাদের কথা হচ্ছে আমি ইউকে তে যে সেলারি পাই, আমি সাংহাইতে সে একই সেলারি পাই। বিকজ আমার লিভিং কস্ট কম। আমার বাবাকে দেখতে পারি, আমার মাকে দেখতে পারি, হোমলি ফিল করি, নিজের দেশ এবং তারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে। আমি পরে যেটা বলব। ইন্ডিয়ানদের ক্ষেত্রে তাই হয়েছে। ইন্ডিয়ার ৫% ১০% ২০ বছর আগে হতো। এখন মোটামুটি 20-30% তারা রিটার্ন করছে। রিটার্ন করছে মানে হচ্ছে ওই যে নিউ নলেজ টা নিয়ে আসতেছে। হ্যাঁ? আপনি টাকা-পয়সার কথা বলেন, বাদ দেন। আপনার নতুন নলেজটা সে MIT তে পিএইচডি করেছে, পোস্টডক করেছে তার মানে MIT নলেজটা তার কাছে আছে। MIT তে তার লাইনে টপ র‍্যাংক এর যে রিসার্চটা করে সেটা সে জানে। এটা জেনে এসে IIT বোম্বেতে সে জয়েন করছে। ঠিক আছে? তার স্ট্যান্ডার্ড ও MIT স্ট্যান্ডার্ড এর হবে। তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা করে করতে পারবেন না। আপনাকে MIT থেকে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি উন্নতি করতে হয় তাহলে MIT থেকে নলেজটা নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উন্নতি করতে হবে। আদারওয়াইজ দেয়ার ইস নো ওয়ে। ঠিক আছে? তাহলে আপনি হায়ার স্টাডি যাবেন, আপনি হায়ার স্টাডির জন্য প্রিপারেশন নেবেন, ডেডিকেশন দিবেন এই এইমে। ব্রেইন ড্রেনটা অটোমেটিক কমে যাবে যখন আপনি পার ক্যাপিটা ইনকাম বাংলাদেশের বাড়বে, ইনফ্রাস্ট্রাকচার বাড়বে। এটা আপনি অলরেডি টের পাচ্ছেন। যে গত ১০ বছরে বাংলাদেশে অনেকেই বিদেশ থেকে ফেরত আসছে। জিডিপির গ্রোথ বললাম। আরেকটা হচ্ছে লিডারশিপ। আপনি মালয়েশিয়ার কথা চিন্তা করেন। যে মাহাথির মোহাম্মদ যখন ছিল তখন সে বাইরে যেয়ে বিভিন্ন আ
রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করার সাথে, সাথে সে করতো তাদের দেশের যে ভালো, ভালো স্টুডেন্টরা ওই দেশে ইউএসএ যখন যেত, ইউএসএ তে টপ ইউনিভার্সিটি, টপ 20-50 ইউনিভার্সিটি কারা, কারা পড়াশোনা করে মালয়েশিয়ান, তাদের নিয়ে বসতো। তাদেরকে বলতো তোমাদের মালয়েশিয়া ফেরত যেতে গেলে কি, কি করতে হবে? কি দরকার? এজন্য মানে কি থাকলে তোমরা যাবা? চাইনিজরা একই কাজ করে। সো ভিশনারি লিডারশিপ লাগবে এবং এই ভিশনারি লিডারশিপদের করতে হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে দিতে হবে। ল্যাব ডেভেলপ করে দেবে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। এবার আমি যখন বাংলাদেশে গেলাম ১৫ দিনের জন্য, ১৬ দিনের জন্য। বুয়েটে মানে এটাই এর জন্য কোটি, কোটি টাকার দরকার নেই। লক্ষ টাকাও দরকার নেই। বুয়েটের আমি টয়লেট ইউজ করতে গেছি আর একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টয়লেট ইউজ করতে গেছি। ঠিক আছে? একটা টয়লেট ইউজ করা। এখন এই টয়লেটটাকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য কয় টাকা লাগে? বুয়েটে ওই টাকা আছে। মাইন্ডসেট থাকতো। তো এখন আমি যদি আমার কোনো বিদেশি বন্ধুকে বুয়েটের জন্য বুয়েটে ইনভাইট করি একটা কনফারেন্সের জন্য বা রিসার্চ কোলাবোরেশন এর জন্য। আমি তো লজ্জায় ওকে ওই টয়লেটে নিয়ে যেতে পারব না। রাইট? তো নট নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে বাট অলসো আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। এই ব্রেন ড্রেন হোম রিটার্ন এর ক্ষেত্রে ফ্যামিলি ভ্যালুস একটা যে চাইনিজের ক্ষেত্রে বললাম যে ফ্যামিলি ভ্যালুস যে আমার ফ্রেন্ডের কথা বললাম সে সাংহাইতে চলে গেছে। সে বলল যে আমার বয়স্ক বাবাকে আমি দেখতে পারি। মাসে, মাসে যাই। তো ওই ফ্যামিলি ভ্যালুটা আমাদেরও আছে। আইডিওলজিক্যাল জিল আছে, মোটিভেশন যেটা বললাম যে ফ্রম লিডারশিপ, ফ্রম অর্গানাইজেশন, ফ্রম ফ্যামিলি, ফ্রম কমিউনিটি একটা মোটিভেশন থাকবে। সে হয়তো একটু কম সেলারি হলেও চলে আসবে। আরেকটা ওয়ে আউট করা যায় সেটা হচ্ছে অনারি পজিশন দিয়ে মানে একটু যোগাযোগ থাকলো, তাই না? কনট্যাক্ট থাকলো। অনারি পজিশন হোক, ভিজিটিং পার্ট টাইম হোক। যাই হোক, আমি আপনাদের এতক্ষণ সময় নিলাম মাথা থেকে এই জিনিসটা ক্লিয়ার করার জন্য যে হায়ার স্টাডি বা রিসার্চটা করা দরকার কেন? হায়ার স্টাডি করা দরকার, আমাকে এমআইটি তে যেতে হবে, আমাকে স্ট্যানফোর্ড, ক্যালটেকে, অক্সফোর্ড, কেমব্রিজ যেতে হবে কারণ নলেজ এখানে। আমার কাছে নলেজ নাই। আমার দেশে নলেজ নাই। আশেপাশেও নাই। ঠিক আছে? আমাদের স্বগোত্রীয় সমধর্মীদের কাছেও নাই। তো নলেজের জন্য যেতে হবে। নলেজ না থাকলে আমি এমনি ফেল করব। রাইট? এমনি ফেল করব। ৫ই আগস্টের পরে এই যে ইনফরমেশন আইসিটি মিনিস্ট্রিতে বাংলাদেশে এক্সপার্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে ওই সার্কেলের বাইরে যারা এই কাজগুলো নেবে। রাইট? মানে এখনো আপনি ইনফরমেশনের দিক দিয়ে পরাধীন। ২০১৪ সালে ১৩ সালে আমার এক বন্ধু বলছিল যে এক ক্যান্টনমেন্ট থেকে আরেক ক্যান্টনমেন্ট যে ইনফরমেশন পাস হচ্ছে সেটাও মনিটর করতেছেন পাশের দেশের। একদম আর্মি রোল প্লে করবে কিভাবে? যাই হোক, এখন আ আমি যেটা বললাম এখন ওকে ফাইন। আমাদের মাথাটা ক্লিয়ার হলো যে আমাদের হায়ার স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে, বাইরের দেশে যেতে হবে। ১ম এ আমাদের আসে যে ফান্ডিং। আমরা আ বলি যে ভাই স্কলারশিপ ছাড়া, ফান্ডিং ছাড়া কিভাবে হায়ার স্টাডি করব? দ্যাটস ট্রু। তো পৃথিবীতে যেসব দেশে আপনারা হায়ার স্টাডি টার্গেট করেন সে দেশের আ এই ফান্ডিংটা আসে কোথা থেকে? ফান্ডিংটা আসে মূলত ৩ টা সোর্স থেকে, ৩ টা মাধ্যম থেকে। একটা হচ্ছে গভর্নমেন্ট দেয়। ইউএসএ তে সেটাকে বলে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন। সায়েন্স মানে শুধুমাত্র সায়েন্সের না। এটা আর্টস, কমার্স সবাইকে দেয়। তো এই ফাউন্ডেশনে ধরেন ইউএসএ ইউএসএ মোটামুটি 500 বিলিয়ন টু 1 ট্রিলিয়ন ব্যয় করে রিসার্চে। জার্মানি করে 200 বিলিয়ন। ইউকে করে 100 প্লাস বিলিয়ন। তো এই আর আমাদের দেশে চুরি করে 250 বিলিয়ন। রাইট? তো এই এ ১০০ বিলিয়ন তারা বিভিন্ন সেক্টরে ভাগ করে দেয়। এর একটা সেক্টর আসে এনএসএফ, ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন। একটা বড় অংশ আছে। এরা রিসার্চ আইডিয়া কল করে ফ্যাকাল্টি মেম্বারদের কাছে লাইক মি আমি একটা আইডিয়া জমা দেবো এই এনএসএফ এতে। এটা ইউএস এর এনএসএফ বলে। এখানে ইউকে তে ইউকে আরআই আছে। তো আমি ওখানে আইডিয়া যখন জমা দেব তখন ইভালুয়েট হবে আমার আইডিয়াটা ভালো কিনা, নাইস কিনা, ইউনিক কিনা সেটার উপর বেসিস করে আমাকে ফান্ডিং দেবে। তো আমি যখন ফান্ডিং পেয়ে গেলাম তখন আমি পিএইচডি স্টুডেন্ট খুঁজি অথবা পোস্ট-ডক খুঁজবো। ঠিক আছে? মনে রাখতে হবে ফান্ডিংটা কিন্তু আমাকে দেওয়া হয়েছে। এটাকে বলে গ্রান্ট, অনুদান। আমাকে দেওয়া হয়েছে। থ্রু ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি এটাকে মেইনটেইন করবে, টেক কেয়ার করবে। বাট এটা কিন্তু আমাকে দেওয়া হয়েছে। আইডিয়াটা যেহেতু আমার। এরপরে আ আরেক
ফান্ডিং এর জায়গা আছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি ফান্ডিং। ইউনিভার্সিটি যেহেতু তার র্যাঙ্কিং এর বিষয় আছে গবেষণা, ইউনিভার্সিটি আরেকটা মাথায় রাখি, বলি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি কনসেপ্টটাই আসছে গবেষণার জন্য। বাংলাদেশে আমাদের ইউনিভার্সিটি জিনিসটা কি এটাও আমাদের আন্ডার গ্রাজুয়েট দেওয়া হয় না। ইউনিভার্সিটির উদ্দেশ্যটা কি? ইউনিভার্সিটির উদ্দেশ্য হচ্ছে নলেজ ক্রিয়েট করা। ইউনিভার্সিটির উদ্দেশ্য হচ্ছে নলেজ ক্রিয়েট করা থ্রু রিসার্চ। তো সেটা কোলাবোরেশন হতে পারে অন্য দেশের সাথে কোলাবোরেশন করে, অন্য ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করে। মানে ইউনিভার্সিটির কাজ হচ্ছে নলেজ ক্রিয়েট করা। আর এজ এ আমাদের যে পড়ানো হয়, ডিগ্রি দেওয়া হয়, এটি হচ্ছে রিসার্চের তৈরি করা। মানে আমাদের দেশে আমরা থাকা অবস্থায় মনে করতাম যে ইউনিভার্সিটির কাজ হচ্ছে কোর্স অফার করা। ইউনিভার্সিটির কাজ হচ্ছে ইঞ্জিনিয়ার তৈরি করা। নো, ইউনিভার্সিটির কাজ গবেষণা করা, নলেজ তৈরি করা। আর এর পার্ট হিসেবে ইঞ্জিনিয়ার ট্রেন করা, ইঞ্জিনিয়ারদেরকে শিক্ষিত করা, ডিগ্রি দেওয়া, এটা একটা ওয়ান অফ দেম। বাট মেইন কাজ হচ্ছে নলেজ ক্রিয়েট করা। তো ইউনিভার্সিটি দেয়, ইউনিভার্সিটির ইনকাম আছে, সেই ইনকামের একটা পার্সেন্টেজ তারা ফান্ডিং হিসেবে, রিসার্চ ফান্ডিং হিসেবে দেয়। আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি, রাইট? মানে এবার আমি বাংলাদেশে গেলাম, বাংলাদেশে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি হওয়ার জন্য কিছু মানুষ উদ্যোগ নিচ্ছে। তো এখন সেমিকন্ডাক্টর এখন একটা পৃথিবীর বার্নিং টপিক, রাইট? ইউএস এবং চায়নার মধ্যে সেমিকন্ডাক্টর নিয়ে টাসেল শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে। এখন সেমিকন্ডাক্টর যদি সাপ্লাই না থাকে তা আপনার দেশে সবকিছু বন্ধ। সেমিকন্ডাক্টর ছাড়া আপনার কার, গাড়ি কিচ্ছু চালাইতে পারবেন, মানে সবকিছু, মোবাইল টোবাইল সবকিছু বন্ধ হয়ে যাবে, তাই না? তো এখন তার মানে সেমিকন্ডাক্টরের জন্য বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ দেশ হয়ে যেতে পারে। টেকনোলজি আমাদের কাছে নাই, কিন্তু লাইকস গার্মেন্টস, ধরেন আমরা কাদের কাছে টেকনোলজি, চায়না বা ইউএস কোম্পানির কাছে টেকনোলজি, কিন্তু আমরা লো কস্টে এখানে তৈরি করতে পারবো, এরকম কিছু মানুষ কাজ করতেছে বাংলাদেশে। তো এখানে যে কোম্পানিগুলো, যে উদ্যোক্তাগুলো কাজ করার চেষ্টা করতেছে, তারা তাদের তো অত ডিটেলস আইডিয়া নেই। তখন বুয়েটের সাথে বা অন্য ইউনিভার্সিটির সাথে টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি যোগাযোগ করছে, প্রফেসরদের সাথে তোমাদের ল্যাব আছে কিনা বা টেস্ট করে দিতে পারবো কিনা, তখন তখন কিছু টাকা দেয়। এখানেও একই অবস্থা। এসব দেশে যখন কোম্পানিগুলো কোনো নতুন আইডিয়া করে, আইডিয়া নিয়ে কাজ করে, তখন হয়তো তাদের ইন ডিটেলস নলেজ নাই, তখন ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে, এক্সপার্টদের সাথে যোগাযোগ করে, প্রফেসরদের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে টাকা দেয়। টাকাটা দিয়ে তখন এই কাজটা, আউটপুটটা দেয় প্রফেসররা, তখন পিএইচডি স্টুডেন্ট নেয়, পোস্ট ডক নেয়। ইন্ডাস্ট্রি আরেকটা কিছু ডিফেন্স রিলেটেড আছে, ডিফেন্স দেয়, এনার্জি মিনিস্ট্রি দেয়, বিভিন্ন মিনিস্ট্রি আছে, তারাও দেয়। এই তিন সোর্স থেকে টাকা আসে। মনে রাখতে হবে এই টাকাটা কিন্তু দেয় যে অ্যাপ্লিকেন্ট, মানে যে ফ্যাকাল্টি এটা অ্যাপ্লাই করছে তাকে দেয়। ইউনিভার্সিটির কাছে আসে কিন্তু ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট করার জন্য, কিন্তু টাকাটা দেয় হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট তাকে দেওয়া হয়। এখন টাকা আমার কাছে আছে, ফর এক্সাম্পল দিস ইয়ার আই হ্যাভ, হোপফুলি নেক্সট মান্থ আই উইল হ্যাভ মানি ফর 3 পিএইচডি স্টুডেন্ট, ফর এক্সাম্পল। টাকাটা আমি নিয়ে আসছি, এখন আমি অ্যাডভার্টাইজ দিলাম যে এরকম একটা স্টুডেন্ট খুঁজতেছি। এখন আমরা যখন অ্যাডভার্টাইজ দিব তখন প্রচুর অ্যাপ্লিকেশন আসে, ঠিক আছে? তাহলে অ্যাপ্লিকেশন আসার পরে আপনারা অ্যাপ্লাই করছেন, এটা তো বাংলাদেশের মতো মা ভাগিনা, ঠিক আছে, যা ভাই আপনার সাথে পরিচয় ছিল, আপনি দেখেন আমরা আপনাকে নিতে পারেন কেন, এটা নট ওয়ার্ক। এটা হচ্ছে আমরা সিভি গুলো দেখি। তো পৃথিবীর ৩টা দেশ থেকে সবচেয়ে অ্যাপ্লিকেন্ট বেশি পড়ে। একটা হচ্ছে জনসংখ্যার দিক যদি মনে করি, রেশিও বেশি, কম দেশ, কম জনসংখ্যার দেশ, কিন্তু বেশি অ্যাপ্লিকেশন আছে ইরান থেকে। এরপরে আসে চায়না থেকে, এরপরে আসে ইন্ডিয়া থেকে, এরপরে বাকি অনেক, এই ৩টা দেশের থেকে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেন্ট আসে। তো আমরা প্রচুর, মনে করেন গড়ে ৫০টা অ্যাপ্লিকেশন পাই। একটা পিএইচডি পজিশনের জন্য ৫০টা অ্যাপ্লিকেশন পাই। তো এখন এই ৫০টা অ্যাপ্লিকেশন, আমার তো দরকার একটা। তো আমি, ইউনিভার্সিটি গুলো হচ্ছে যে একটার জন্য ৪টা বা ৫টাকে শর্ট লিস্ট করতে হবে। তো বাকি ৪৫টা দেখার তো আমার সময় নাই। যদি আমি সত্যিকারে তার সব কাগজপত্র দেখতে যাই, তাহলে আমার একটা দেখা তো কয়েক ঘন্টা লাগবে। তো আমি চিন্তা, আমার তো জানা আছে আমি কোন ধরনের ছেলে খুঁজতেছি, কোন ধরনের অ্যাপ্লিকেন্ট খুঁজতেছি, কোন ধরনের স্টুডেন্ট খুঁজতেছি, রাইট? তো আমি খুব দ্রুত তার সিভিটা দেখলেই বুঝতে পারি যে আমি যা খুঁজতেছি তার মধ্যে আছে কিনা। এটা হতে পারে, ধরুন আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বলতেছি, হয়তো ম্যাথমেটিক্স, হয়তো আমার কোনো প্রজেক্টে লাগতেছে, সে ম্যাথমেটিক্স এ কেমন, ওই রিলেটেড কোনো ম্যাথমেটিক্স এর সাবজেক্ট তার পড়া আছে, বা ওই রিলেটেড কোনো সাবজেক্ট সে জানে কিনা।
আমার কম্পিউটার প্রোগ্রামিং দরকার হলে আমি দেখি সে কম্পিউটার প্রোগ্রামিং স্কিল কিনা বা কতটুকু এক্সপেরিয়েন্স আছে এটা দেখি। আমার যদি মনে হয় যে ঠিক আছে ল্যাব বেস কাজ, তাহলে ল্যাবের কোনো ওই লাইনে কোনো মোটামুটি অলরেডি এক্সপেরিয়েন্স আছে কিনা এগুলো দেখে নিই। তো এগুলো খুব দ্রুত আমি দেখে নিই। যখন আমার মাইন্ডসেটে ক্লিক করে ৫-৬ টা আমি ক্রাইটেরিয়া সেট করি। তো যাদের মোটামুটি দেখা যায় যে ৪০ টায় আমি যা খুঁজতেছি নাই। ও ভালো করে অ্যাডভার্টাইজটা পড়েও নি। যে আমি কি চাচ্ছি আমি অ্যাডভার্টাইজ কিন্তু সব বলে দিয়েছি। বা আমার রিসার্চ ডিরেকশন আমার Google প্রোফাইল সার্চ করলেই তো বুঝতে পারবে যে আমার কাজগুলো কি। আমি আসলে কি নিয়ে কাজ করতে পারি। আমি কাকে খুঁজতেছি। রাইট? সো তা তাকে আমার রিসার্চ ডিরেকশন আগে দেখতে হবে। বুঝতে হবে। যদি না বোঝে তাহলে সিনিয়র একজনের কাছে কনসাল্ট করতে হবে। পরের স্লাইডে বলব। যে ভাই দেখেন এই প্রফেসর একটা পিএইচডি অ্যাডভার্টাইজ দিছে। আমি এইটা বুঝছি। আমি বুঝি না যে আসলে কোন ধরনের লোক। আপনি কি একটু দেখে দেবেন? তখন সে বলবে যে আসলে এই প্রফেসর তো এই লাইনে কাজ করে। তুমি তোমার ব্যাকগ্রাউন্ড বা তোমার এই লাইনের অ্যা এই দিকটা তুমি হাইলাইট করো। তুমি প্রফেসরকে বলো যে তুমি ল্যাবে এই কাজটা করছো। বা বলো যে তুমি ম্যাথমেটিক্স এ ভালো। বলো যে তুমি কম্পিউটার প্রোগ্রামিং কোন জায়গা থেকে ট্রেনিং নিছো বা কোন একটা কাজ করছো। ও ওইটা খুঁজতেছে। তখন আমি সিভিটাকে শর্ট লিস্টেড করব। আদারওয়াইজ সিভিটাকে আমি ক্লিক করে ডিলিট মাইরা দেব। আচ্ছা। আ তারপরে 2nd তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড দেখে আমি স্ক্রিন করলাম। এরপরে আপনি শর্ট লিস্টেড হলেন। এরপরে রেফারেন্স দেখি। ধরেন শর্ট লিস্টেড করার পর আমরা মোস্টলি আমরা রেফারি যারা তাদের সাথে কথা বলি। যে তোমার স্টুডেন্ট একটা অ্যাপ্লিকেশন করেছে যেমন গত বছরে একটা স্টুডেন্ট কাজাকিস্তান থেকে এপ্লাই করছে। অরিজিনালি হচ্ছে আফ্রিকান ইথিওপিয়ান কোন কান্ট্রি ইথিওপিয়া বা নাইজেরিয়া। তো সে সিভিটা ভালোই আ বানিয়েছে এবং রিলেটেড কাজ করেছে। তার মাস্টার থিসিস এর কাজটা ভালোই ছিল। তো বাই দ্যা ওয়ে সে কাজাকিস্তান যে ইউনিভার্সিটি কাজ করে সেই ইউনিভার্সিটি আমি একজন প্রফেসরকে চিনি। তাকে টেলিফোন করলাম। যে বললাম তোমার ওই কলিগের সাথে কাজ করেছে? কারণ আমাদের থাম্ব রুল হচ্ছে আমরা আ রেফারির সাথে কথা না বলে অফার ইউনিভার্সিটি বা আমি পার্সোনালি করি না এবং কথা বলি মানে ইমেইল না। আমি সাধারণত কথা বলি। কথা বলে যদি মনে হয় যে হ্যাঁ, স্টুডেন্ট নেওয়া যাবে তাহলে আমরা অফার করি। আদারওয়াইজ নো। যদিও তার সিভিটা ভালো। যদিও তার ওই রিলেটেড কাজ আছে। কারণ সুপারভাইজার ১ বছর বা ৬ মাস যখন কারো সাথে কাজ করে সে বোঝে তার মাইন্ডসেটটা কিরকম। তার কি আসলেই কাজ করার ভীষণ আছে কিনা। ঠিক আছে? আসলেই কি ভালো স্টুডেন্ট কিনা। স্টুডেন্ট ভালো হলেও কোনো সিভি ভালো হলেও দেখা যাচ্ছে যে সে আ ব্যাড টেম্পার ফর এক্সাম্পল, রাইট? কথায় রেগে যায়। বা আসলে খুব হার্ড ওয়ার্কিং না। বা ডেডিকেটেড না, সিনসিয়ার না বা তার ফর এক্সাম্পল আমরা পিএইচডি স্টুডেন্ট খুঁজি দেখি যারা ইন্ডাস্ট্রিতে যাওয়ার ধান্দা, তাদেরকে আমরা সাধারণত প্রেফার করি না। ও তো কাজ শেষ করে ইন্ডাস্ট্রি যাবে। আ আমার স্টুডেন্ট দরকার যারা একাডেমিকে ভালোবাসে, রাইট? রিসার্চ পাবলিকেশন আ একাডেমিক থাকতে চায়। তো আ এরপরে কানেকশন দেখি। অনেক সময় দেখা যায় যে বন্ধু-বান্ধবের কোন স্টুডেন্ট হলে যেমন ফর এক্সাম্পল আমি ৩ টা পিএইচডির কথা বললাম। আমি হয়তো আমার কিছু বন্ধু-বান্ধব আছে যারা এই লাইনে কাজ করে। আমি হয়তো তাদের কাছে অলরেডি মেইল করে দিয়েছি। তোর একটা ভালো স্টুডেন্ট থাকলে আমি এই লাইনে কাজ করার স্টুডেন্ট থাকলে এই কানেকশন মানে ব্যাড অর্থে না কিন্তু। আবার বলছি কানেকশন হচ্ছে গুড অর্থে। মানে আমি জানি আমার ওই বন্ধুর স্টুডেন্ট এই লাইনে কাজ করে সরি আমার লাইনে কাজ করে এবং তার স্টুডেন্ট আমার লাইনের জন্য উপযুক্ত হবে। এজন্য আমি তার খোঁজ করি। অনেক সময় একাডেমিক রেজাল্ট দেখি। আ আ অনেক সময় ইউনিভার্সিটি কিছু ক্ষেত্রে কোঠা দেওয়া থাকে যে তুমি আ বলা হয় যে কোনো রিস স্কলারশিপ এর ক্ষেত্রে বলা হয় যে এটা মেয়েদের প্রেফারেন্স দিতে হবে বা অমুক রিজন এর প্রেফারেন্স দিতে হবে। এরকম কোটা-টোটা থাকে অনেক সময়। একাডেমিক রেজাল্ট অবশ্যই দেখি আমরা। সে যেকোনো দেশ থেকে হোক, আফ্রিকা হোক, বাংলাদেশ হোক, যেকোনো কান্ট্রি থেকে একাডেমিক রেজাল্ট মনে করেন একটা একটা কয়েকদিন আগে একটা সিভি দেখলাম সাইপ্রাস থেকে। তো সেই ইউনিভার্সিটিতে 4 আউট অফ 4 পেয়েছে। তার মানে যে ইউনিভার্সিটি হোক, রাইট? 4 আউট অফ 4 পাওয়া একটা ভালো স্টুডেন্ট। আমরা ধরে নেই সে একটা ভালো স্টুডেন্ট। তো এভাবে দেখে আমরা শর্টলিস্ট করে ফেলি। এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি এই ক্রাইটেরিয়ার মধ্যে আছেন কিনা। কিন্তু ক্রাইটেরিয়া একটা অন্যতম ইয়ে হচ্ছে রাইট নাও পাবলিকেশন। যেমন আমাদের ইউনিভার্সিটি ১০০ টা আ সম্ভবত পিএইচডি পজিশন আছে। যেটা ওপেন। ওপেন হচ্ছে যদি আপনি ভালো স্টুডেন্ট পান, আমি জাস্টিফাই করতে পারি যে এই স্টুডেন্টটা ভালো, তাহলে ইউনিভার্সিটি তাকে আ অফার দেবে। তো এরকম মোটামুটি সব ইউনিভার্সিটি এরকম একটা ট্যালেন্ট স্কলারশিপ আছে।
এটার জন্য এই যে ভালো হওয়ার কতগুলো জাস্টিফিকেশন থাকতে হবে। হ্যাঁ? আমার গত বছর একটা স্টুডেন্ট টপ র‍্যাংকিং এ শর্টলিস্ট করছিলাম। আমি কি কারণে করছিলাম তার একটা প্রোফাইল আমি শেয়ার করতে পারলে ভালো হবে। বাট যেহেতু ইউনিভার্সিটির একটা ইন্টারনাল বিষয় এজন্য আমি শেয়ার করতেছি না। তো ওখানে আমরা জাস্টিফাই করতে হয় যে কেন আমি এই স্টুডেন্টকে নিতে চাই। যার কারণে ইউনিভার্সিটি স্কলারশিপটা দেবে। তো পাবলিকেশন একটা আ বড় কারণ, বড় যোগ্যতা। এখন পাবলিকেশন আপনি মাস্টার্স করতেছেন বাংলাদেশ থেকে। বাংলাদেশে যে প্রফেসরদের কাজ করছেন এমন স্যারের কাছে আপনি থিসিস নিয়েছেন, সে রিসার্চ এর মানে ধারে কাছেও নাই। সারাদিন দলীয় কাজ-কারবার নিয়ে সারাদিন মানে পত্র-পত্রিকা লেখা নিয়ে ব্যস্ত। হ্যাঁ? কর্মী বৈঠক নিয়ে ব্যস্ত। ওদের সাথে দিয়ে তো লাভ হবে না। আপনাকে খুঁজতে হবে যেসব প্রফেসর মোটামুটি রিসার্চ এ এখনো অ্যাক্টিভ, রিসার্চ করে। তার মানে দুনিয়া সম্পর্কে জানে। কোন টপিকস এ এখন হট, সেই হয়তো আপনাকে ওই ধরনের একটা টপিকস দেবে। তো এই ধরনের প্রফেসরের কাছে আপনি কাজ করলে কাজটা কঠিন হলেও দেখা যাবে যে আপনি একটা পাবলিকেশন মোটামুটি 3rd গ্রেড এর উপর মিডিওকার একটা পাবলিকেশন করে ফেলতে পারবেন। এটা আবার একটা পজিটিভ দিক। আ এরপরের টপিকটা আপনার রাইট রাইট ট্র্যাক এ তো হবে। আপনি যদি ওই মানধাত্তার আমলের টপিকস নিয়ে কাজ করেন, বাংলাদেশের একটা কমন টপিকস হচ্ছে কম্পারেটিভ বিটুইন দিস অ্যান্ড দ্যাট। এটা তো ১০০ বছর আগের টপিকস, রাইট? আবার কম্পারেটিভ বিটুইন ফিজিল আলিল কোরআন অ্যান্ড তাফহিমুল কোরআন। এটা তো এই হিডিং তো ১০০ বছর থেকে চলতেছে। আপনি একটু চ্যালেঞ্জিং টপিক নেন। যেমন আমি একটা চ্যালেঞ্জিং টপিক বলি যে কোরআনে সায়েন্স এ লিটারেচার এ কাজ করেন। একজন প্রফেসর কাজ করছে অক্সফোর্ডে। সে দেখাচ্ছে যে কোরআন থেকে সেই সময়ের ইতিহাসের কি বিষয় এক্সট্রাক্ট করা যায়। মানে কোরআন থেকে কোরআন ইস এ হিস্টোরিক্যাল সোর্স অফ আ মানে আর্লি সোর্স অফ হিস্ট্রি দ্যাট টাইম, রাইট? তো এটা করতে গেলে তো আপনাকে ওই সময়ের হিস্ট্রি পড়তে অনেক কিছুই করতে হবে। রাইট? কম্পারেটিভ স্টাডি করতে হবে। তো এই ধরনের আপনি যদি চ্যালেঞ্জিং টপিকস নেন তাহলে দেখা যাবে যে আপনি ট্র্যাডিশনাল লাইন থেকেও আপনি স্কলারশিপ পাবেন। অ্যা এক্ষেত্রে আপনার অনেক সময় আচ্ছা তাহলে টপিকস এর কারণে আপনার পাবলিকেশন হতে পারে। আর যে প্রফেসর রাইট সুপারভাইজার যদি থাকে, যে মোটামুটি অ্যাক্টিভ আপনি বাংলাদেশ থেকেও বা যেসব টার্কিতে আছেন বা মালয়েশিয়া আছেন বা অন্যান্য কান্ট্রিতে আছেন সেখান থেকেও পাবলিকেশন করা সম্ভব যদি আপনি অ্যাক্টিভ ডায়নামিক প্রফেসর, রিসার্চ ওরিয়েন্টেড প্রফেসরের আন্ডারে মাস্টার্স থিসিস করেন। আরেকটা সবচেয়ে বড় যে ৩ টা দেশকে বললাম, এখন চায়না তো অনেক উপরে গেছে। এখন ইরান এবং ইন্ডিয়ার ক্ষেত্রে তারা যেটা করে বা ইন্ডিয়া ১০ বছর ২০ বছর আগে যেটা করত, সেটি হচ্ছে ইন্ডিয়ান ভালো স্টুডেন্টরা তারা ইন্ডিয়ান ওরিয়েন্টেড যেসব প্রফেসর ইউএস, আ ইউকে আর আদার কান্ট্রি আছে, তাদের সাথে যোগাযোগ করে কোলাবোরেশন করে পাবলিশন করত। যেভাবে করেন আপনার আ একটা পাবলিকেশন থাকলেই হলো। ইরানিয়ানরা এই কাজটা করে। ইরানিয়ানরা পৃথিবীতে প্রচুর ইরানিয়ান প্রফেসর তাদের সাথে কোলাবোরেশন করে একটা মাস্টার স্টুডেন্ট তেহরান ইউনিভার্সিটিতে পড়ে। কিন্তু সে ইরানি একজন প্রফেসরের আ আ সাথে কোলাবোরেশন করে। এটা পৃথিবীর সব আপনার নেটিভ লোকদের সাথে যোগাযোগ করা তো একটু সহজ। কারণ ল্যাঙ্গুয়েজ এর বিষয় আছে, আ অ্যাপ্রোচ এর বিষয় আছে। এটা করে এই ৩ টা দেশের কথা যেটা বলেছি, তারা মোটামুটি তাদের স্টুডেন্টরা সিভিতে ২-৩ টা পাবলিকেশন ৫ টা, ৭ টা, ১০ টা পর্যন্ত পাবলিকেশন আমি পাই। আমরা পাই। তাহলে আ আমরা পাবলিকেশনটা বুঝলাম। I mean স্কলারশিপটা বুঝলাম কিভাবে টাকাটা আসে, কিভাবে পাওয়া যায় এবং সেক্ষেত্রে পাবলিকেশন একটা বড় আ ফ্যাক্টর। এখন আপনাকে পাবলিশন করতে হবে। আমি তো কিছু ওয়ে বললাম। আরো কিছু ওয়ে বলি। তার সবচেয়ে ফার্স্ট মাথায় রাখতে হবে কোন ক্লিয়ার মানে ইজি কোন সলিউশন নাই। ঠিক আছে? শর্টকাট কোন সলিউশন নাই। ঠিক আছে? শর্টকাট আপনাকে স্কলারশিপ আছে। স্কলারশিপ আপনার জন্য ধরে বসে নাই। আমি সবাইকে একটা বলি। সবাই মানে মাঝে যারা জিজ্ঞাসা করে বলে, "ভাই স্কলারশিপ আছে কিনা?" যে আমি বলি যে, "আপনার স্কলার, আপনি স্কলার এবং আপনাকে একটা শিপে চড়ে ইউকে তে নিয়ে আসবো। এটা তো প্রুভ করতে হবে। আপনাকে শিপে চড়াবো, আপনি একটা স্কলার, রাইট? এটা তো আপনাকে প্রুভ করতে হবে।" তো এটা আমরা অনেকভাবে বুঝতে পারি এটা সিভিটা দেখলে। ঠিক আছে? ইজি কোন সলিউশন নাই। ইজি কোন ওয়ে নাই। শর্টকাট কোন ওয়ে নাই। এই ক্ষেত্রে আমরা ধরা খাইছি। আমরা শর্টকাট ওয়ে খুঁজি। পৃথিবীতে ভালো করার কোন শর্টকাট ওয়ে নাই।
এটা মাথায় একেবারে ঢুকাইতে হবে। শর্টকাট ওয়েটার কারণে আমরা পৃথিবীতে আমাদের ওই অবস্থা। ঠিক আছে? তো এখন শর্টকাট ওয়ে এ আপনার মানে আমাদের দেওয়াও হয়, আমাদের ছোটকাল থেকে দেওয়া হয় যত ইজি ওয়েতে শর্টকাট ওয়েতে আমরা ভালো করতে পারি। বাংলাদেশ থেকে পাবলিকেশন করা যায়, আমি কিছু ওয়ে বললাম। আরেকটা ওয়ে হয় যে মনে করেন একটু বেটার কান্ট্রি মোটামুটি এই যে ৪-৫ টা দেশ বললাম মুসলিম বিশ্বের দেশ থেকে যারা বা ইভেন ইন্ডিয়াও আপনি যদি স্টাডি করতে পারেন ইন্ডিয়াতে, সেখানে ইউনিভার্সিটি গুলোতে বা চায়নাতে মোটামুটি চায়না তো অনেক এগিয়ে গেছে। আমি ইন্ডিয়াতেও বলি। সেখানে মোটামুটি ইউনিভার্সিটি গুলোতে এখন পাবলিকেশন কালচার ডেভেলপ করছে। ভালো ডেভেলপ করছে। সেখানে মাস্টার্স লেভেলের মোটামুটি সব স্টুডেন্ট পাবলিকেশন করে। আপনি ওখানে একটা মাস্টার্স করলেন বা একটু বাংলাদেশ থেকে একটু বেটার পজিশন আছে এরকম দেশ থেকে করে একটা পাবলিকেশন করলেন বা সেই সব দেশের প্রফেসরের সাথে কোলাবোরেশন করলেন। এক্ষেত্রে এই পাবলিকেশন বা স্কলারশিপ বা সিভি তৈরি করার ক্ষেত্রে আপনার বড় ভূমিকা পালন করবে একজন মেন্টর। এক বা একাধিক মেন্টর আপনাকে করতে হবে। মেন্টর হচ্ছে এবং মেন্টর যা বলবে সে তার কথা শুনতে হবে। যে ভাই আমি এভাবে করতে চাচ্ছি, মেন্টর যদি বলে যে এই কাজ করো, তার মানে আপনি শুনবেন আর ফলো করবেন। জিজ্ঞাসা করার দরকার নাই যে ভাই কেন আপনি এটা বলতেছেন? কারণ আপনাকে এত ব্যাখ্যা বিশ্লেষণ করার তার সময় নাই। ঠিক আছে? আমি দিনে ৫০ টা ইমেইল পাই। এই ৫০ টা ইমেইল যদি আমি সত্যিকার অর্থে রিপ্লাই করে দেই, হক আদায় করে, আমার তো ওইটা নিয়ে বসে থাকতে হবে। তো আমার তো অনেক কাজ আছে। ফ্যামিলি আছে। অ্যা তারপরে টিচিং আছে, রিসার্চ আছে, নিজস্ব রিসার্চ আছে, অনেক কিছু আছে। তো আমি ইমেইল নিয়ে বসে থাকবো নাকি? তো আপনার মেন্টর একজন সিলেক্ট করতে এক বা একাধিক হতে পারে এবং তার ফলো করতে হবে। মেন্টরটা খুবই গুরুত্বপূর্ণ। মেন্টরশিপটা গুরুত্বপূর্ণ। আবার এমন কাউকে মেন্টর নিয়েন না যে নিজেই রিসার্চ এর কিছু বোঝে না। বা রিসার্চ ভালো একসময় MIT তে পিএইচডি করে এসেছে কিন্তু এখন তার মাথায় জঙ্গল জমে গেছে। ঠিক আছে? এখন আর রিসার্চ করে না। এখন গল্পগুজব করা, পলিটিক্স করা, আ মিছিল মিটিং করা ওদের ধারে কাছে যাওয়ার দরকার নেই। আপনাকে যেতে হবে যে অ্যাক্টিভলি রিসার্চ করে, ঠিক আছে? তার কাছে যেতে হবে। যে আগুন জ্বলন্ত অবস্থায় যে আগুন থাকে, সে আগুনটা আরেকজনকে জ্বালাতে পারে, তাই না? নিভে গেছে তার দ্বারা কি হবে? তো মেন্টর নিতে হবে আপনার সাবজেক্টে আপনার এরিয়াতে যারা অ্যাক্টিভ তাদেরকে নিতে হবে। এবং মেন্টর যেটা বলবে শুনলাম এবং মানলাম। ঠিক আছে? কেন বলছেন ভাই? কিভাবে হবে? এত কিছু জিজ্ঞাসা করার দরকার নাই। কারণ আপনি যে পথ দিয়ে যাচ্ছেন সে কিন্তু ওই পথে আসছে এবং ওই পদে সে এক্সপেরিয়েন্স। ঠিক আছে? আমার ২ টা স্টুডেন্টের কথা বলি। এই ২ টা স্টুডেন্ট আ এরা মাস্টার্স লেভেলে একাধিক পাবলিকেশন করছে। এবং এদের যদি টপ লেভেলের ২ টা মানে সবচেয়ে টপ লেভেলের মানে টপ সাইটেড পাবলিকেশন দেখেন, এখানে কিন্তু আমার নাম আছে। এখন কিভাবে করছে? এই হিস্ট্রিটা আমি সব জায়গায় বলি। কারণটা হচ্ছে বাংলাদেশের ছেলেপেলেদের স্কলারশিপ দিতে হবে। মানে সিভিতে কিচ্ছু নাই। কথা হচ্ছে তার সিভিটাকে যখন আমি ওই যে বাকি ৩ টা দেশের কথা বললাম, সেখান থেকে যে সিভি গুলো আসছে, তুলনা করি তো এখানে আর এইখানে আমি কিভাবে তুলনা করব? There is no way to give you scholarship. Even shortlisted কোন স্থান তোমার নাই। তো স্কলারশিপ হবে কিভাবে? এই যে শিশিং লিয়াও চাইনিজ স্টুডেন্ট, আমার এক বন্ধুর স্টুডেন্ট। আমি এই গল্পটা আগেও বলছি। এটা আমি সবসময় এই স্লাইডটা রাখি। কারণটা বোঝানোর জন্য, আমার জন্য সহজ হয়। তো শিশিং লিয়াও আমি যখন চায়নায় ১ম বার যাই, আমার একজন চাইনিজ বন্ধু ছিল। আমরা এক রুমেই পোস্টডক করতাম জার্মানিতে। তো তার সাথে পরিচয়, তার চায়না সম্পর্কে জানতাম না। ২০১৭ সালের শেষের দিকে ১ম চায়না যাই। এবং তার কাছে বন্ধু হিসেবে ভিজিট করতে গেছি গুয়াংজুতে। গুয়াংজুর নাম শুনেছেন। বাংলাদেশ থেকে বেশি দূর না। তো গুয়াংজুতে যাওয়ার পরে এই স্টুডেন্টটা ধরো আমি সাধারণত কোনো একটা নতুন ইউনিভার্সিটিতে গেলে আমরা একটা টক দেই, রিসার্চ টক দেই। আমার রিসার্চ নিয়ে টক দিতে ও আসছে আমার কাছে এসে বলতেছে না সরি আসছে ও এমনি আমার কাছে কথা বলার জন্য আসছে। সে আগ্রহ সে ইউকে তে পড়ালেখা করবে। কারণ ইউকে তার চাচা আছে, মামা আছে। তার চাচা এখানে ব্যবসা করে। তা আমার বন্ধুটা বলতেছে যে এই ছেলেটা আসছে এক লাইনে রিসার্চ করার জন্য। চায়নাতে কিন্তু মাস্টার্স হচ্ছে ২ থেকে ৩ বছর। মোস্টলি ৩ বছর। মানে চাইনিজ স্টুডেন্টরা যেহেতু মাস্টার্স ৩ বছর ডেডিকেটেড
খাটে মাশাআল্লাহ। হার্ড ওয়ার্কিং তো আনবিলিভেবল। মোটামুটি চাইনিজ সব স্টুডেন্ট মাস্টার্স লেভেলে একাধিক পাবলিকেশন নিয়ে বের হয়। রিসার্চ শিখে বের হয়। ঠিক আছে? এই ছেলে আমার কাছে আসার পরে ও আমার বন্ধুটা বলল যে, "আমার কাছে আসছে কিন্তু ও যে টপিকস নিয়ে কাজ করতে চায় আমি এই টপিকস এর তেমন কিছু বুঝি না। কিন্তু তুমি তো এটা বোঝো। তো তুমি একে দেখো গাইড করতে পারো কিনা?" তো আমি তখন নতুন ফ্যাকাল্টি জয়েন করছি। আমার নিজেরও পাবলিকেশন দরকার। তো আমি তখন বললাম যে, "ওকে ফাইন, I will help him." তো ও আমার সাথে যোগাযোগ করে আমি অনলাইনে ১ম ১ বছর থেকে গাইড করি। তো 2nd পাবলিকেশন না 3rd পাবলিকেশন না 4th পাবলিকেশনটা যেটা সেশন 73 2090 তে ওটা 18 সালে তার সাথে দেখা 17 সালে। 18 সালে এটা লিখি 19 সালে বের হয়। তো ওইটা সে সে কিছু এক্সপেরিমেন্ট এর কাজ করছে ওইটা আমি তাকে হেল্প করছি। না ওইরকম সিচুয়েশন। আমার দরকার পাবলিকেশন, তার দরকারও পাবলিকেশন। তো তখন ১ম পাবলিকেশনটা হওয়ার পরে সে বলল যে, "মোকাররম আমি আইদার কেমব্রিজে পড়বো অথবা ইম্পেরিয়াল এ পড়বো। এর বাইরে আমি কোথাও যাব না। যদি ইউকে তে যাই।" তো এখন কি করতে হয়? আমি বললাম, "তোমার এইসব জায়গায় স্কলারশিপ তো খুবই টাফ। তো তুমি যদি পাবলিকেশন করে তোমার সিভিটাকে একটু ডিফার করতে পারো অন্যান্য স্টুডেন্টদের প্রচুর চাইনিজ স্টুডেন্ট এপ্লাই করবে। অ্যা অ্যা ইম্পেরিয়াল এ বা কেমব্রিজে। তো তুমি এমন কিছু করো যেটা যার কারণে তোমার সিভিটা ইয়া হয়।" তো ও বলল, "ঠিক আছে।" তো ৩ বছরে সে মাস্টার্স করছে। ১ম টার্গেট ছিল ২ বছর কিন্তু পরে সে ৩ বছরে করছে এবং ৩ বছরে ৬ টা পাবলিকেশন করছে আমার সাথেই। আমি আইডিয়া দিছি ও কাজ করছে। তো এরপরে মোটামুটি আমার রিকমেন্ডেশন এ সে ইম্পেরিয়াল এ এখন ইম্পেরিয়াল এ আছে। এবছর শেষ করবে পিএইচডি। তো আমি তার সাথে প্রফেসর পরিচয় করে দিয়েছি, ম্যানেজ করেছি। ইব্রাহিম এসে তখন তেহরানে। ও ১ম এই আমার কাছে ওই কোভিড এর সময় মেইল করছে যে, "ডক্টর হোসেন" তার ১ম পাবলিকেশনটাতে কিন্তু আমার নাম আছে। লাস্টে দেখো। তো তুমি তো এই লাইনে কাজ করো, আমি এই লাইনে একটা পাবলিকেশন করব। তো মোটামুটি আগে ইরানিয়ান কিছু প্রফেসরের সাথে পরিচয় হয়েছে তার। তাদের সাথে যোগাযোগ করছে। আমার সাথে যোগাযোগ করছে। আমি বলছি, "ঠিক আছে, তুমি কাজ করো আর আমি তোমার কাজটা দেখে দেব।" তো এই পাবলিকেশনটার কারণে দেখেন ২ বছরে তার ৩ বছরে তার প্রায় ২০০ র কাছাকাছি সাইটেশন আছে। এই ইয়াটার কারণেই তাকে ডেল্প ইউনিভার্সিটি which is one of the top university in the world সে স্কলারশিপ পেয়েছে। সে পাবেই মোটামুটি ডেডিকেটেড ছেলে। তাহলে এই ২ টা ছেলেকে আমি চিনি যে আমার অনেকটা গাইডেন্স আছে এবং তারা ভালো ইউনিভার্সিটি স্কলারশিপ পেয়েছে। এখন আমার কথা হচ্ছে এই ডেডিকেশন কি আমাদের আছে? এই দেশে নাই। ঘুমাইতেছে। আর স্কলারশিপ দিতে হবে। ভাইয়া কোথায় স্কলারশিপ পাওয়া যায়? এগুলো তো গল্প করে লাভ নাই। তাই না? আমি জানি বাংলাদেশের ছেলেদেরকে বললে পরের দিন ঘুমাবে। বলবে যে, "ভাই এইটাতে বাংলাদেশ থেকে করা সম্ভব?" এ তো ইরান থেকেই করছে। চায়না না হয় বুঝলাম। চায়না একটু বেটার কান্ট্রি। ইরান কি হইছে? ইরান তো আর বাংলাদেশ থেকে খুব ভালো ইয়া নাকি? তো আমি আচ্ছা পিএইচডি স্কলারশিপের ক্ষেত্রে কিভাবে স্কলারশিপ পাওয়া যায়, কিভাবে সিভিটা তৈরি করতে হয়, কিভাবে মেন্টর ম্যানেজ করতে হয়, কিভাবে কোলাবোরেশন করতে হয়, এগুলো বললাম। আমি পিএইচডি এখানে আমি জানি না পিএইচডি কেউ আছে কিনা। সো পিএইচডি কিছু স্টেপ আছে পিএইচডি তে কারণ এটা তো শুরু। পিএইচডি তো শুরু। স্কলারশিপ পেয়েছেন মানে হচ্ছে আপনি একেবারে সবকিছু পেয়েছেন ব্যাপারটা এরকম না। আপনার পিএইচডি ইয়ে করতে হবে। অনেকে পিএইচডি স্কলারশিপ পেয়ে পিএইচডি শেষ করতে পারেন। এরকম ভুরি উদাহরণ আছে। পিএইচডি করার পরে কি পারবেন? কি করবেন? পিএইচডি করছে। ভালো জায়গায় পিএইচডি করছে। কিন্তু কোন আউটপুট নাই। এরপরে কি করবে? কোম্পানি তো আউটপুট না থাকলে কোম্পানিও আপনাকে নেবে না। কারণ পিএইচডির পরে আপনি আর&ডি তে কাজ করবেন। আপনি নরমাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন না। নরমাল সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে পারবেন না। আপনাকে সাধারণত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে নেবে। সেখানে কাজ করতে গেলেও আপনার আউটপুট দেখবে। ঠিক আছে? আর এমনি যদি একাডেমি থাকেন, যদি পোস্ট ডক করতে চান তাহলে তো আউটপুট আপনাকে লাগবেই। এখন পিএইচডিটা একটা বিশাল জার্নি। জোক না। বাংলাদেশী ছেলেরা, বাংলাদেশী মেয়েরা, বাংলাদেশী স্টুডেন্টরা মনে করে পিএইচডি মানে কনফারেন্সে যাওয়া, নায়াগ্রা ফলস দেখতে যাওয়া, হ্যাঁ? পিএইচডি মানে হচ্ছে পিএইচডি পরে একটা বিয়ে করা, পিএইচডির পরে মানে গাড়ি চালানো, পিএইচডি মানে এটা না। পিএইচডি মানে এটা অন্য কিছু আরকি। ঠিক আছে? আমি এটা সব জায়গায় বলি যে আমি পিএইচডি অবস্থায় ৩.৫ বছরে কোনদিন ছুটি নেইনি। আমি সাজেস্ট করতেছি না সবাইকে এটা করতে হবে। বাট I did it. তো এখন কেন নেইনি? কারণ আমার একটা ভিশন ছিল। যে আমাকে ভালো করতে হবে। এবার পরে আমি একাডেমিতে যাবো। আমার ইয়া ছিল সেই ভিশন ছিল। আমি ইয়াটা ইন্সপিরেশন টা কোথায় থেকে পেয়েছি? আমার জার্মান সুপারভাইজার যে মাস্টার সুপারভাইজার ছিল, সে এই কথাটা বলেছিল আমাকে। বলছিল যে আমি ৩ বছর পিএইচডি করেছি। এই ৩ বছরে আমি ছুটি নেইনি। আমার ৩ বছরের সব ছুটিগুলো একসাথে করে ৩ মাসের জন্য সে আমাজন জঙ্গলে চলে যায়। যাওয়ার আগে আমি এই কথাটা বলছি। ৩ বছর আমি কোন ছুটি নেইনি। আমার টার্গেট ছিল ৩ বছর আমি পিএইচডি শেষ করে পিএইচডি জমা দিয়ে চলে গেছে।
তো এরকম ডেডিকেশন থাকতে হবে। কারণ তার একটা ভিশন ছিল, রাইট? নলেজের জন্য ভিশন ছিল। তো এই স্টেপ গুলো ফলো করতে হবে যে পিএইচডি থাকা অবস্থায় পিএইচডিটাই হচ্ছে আপনার টপ প্রায়োরিটি। পৃথিবীর অনেক কিছু কাজ আছে। আপনি সামাজিকতা করবেন, সংগঠন করবেন, আন্দোলন করবেন, বিপ্লব করবেন, আ এই করবেন, সেই করবেন, অনেক কিছু করবেন। মনে রাখবেন পিএইচডিটা হচ্ছে ১ নম্বর প্রায়োরিটি। এটা যদি না থাকে তাহলে গন। ইটস a gone case. The time limit, রাইট? আমার স্টুডেন্ট সবসময় মনে করে দেয় তোমার কিন্তু ৩ বছর বা ৪ বছর। পিএইচডির ক্ষেত্রে কারেন্ট টপিকস এই যে ট্রেন্ড, এই কারেন্ট ট্রেন্ড এর উপর ওই গতানুগতিক ওই যে বললাম কম্পারেটিভ স্টাডি বিটুইন দিস অ্যান্ড দ্যাট টাইপ অফ রিসার্চ ইস গন। এগুলো আর কোন কাজ দেবে না। আর সুপারভাইজারের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। সুপারভাইজারের কথা শুনতে হবে। ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার মেন্টালিটি থাকতে হবে। নিজস্ব আইডিয়া জেনারেট করার মেন্টালিটি থাকতে হবে। এজন্য চিন্তা করতে হবে। আমি আমার স্টুডেন্টকে বলি যে আমি দেখা গেছে মোস্ট অফ দ্যা কেস যখন পিএইচডি সময় অ্যা পিএইচডি আমার রুমের বাইরে একটা বাগান ইয়া ছিল, জঙ্গল ছিল। ওই বিকেলের দিকে জঙ্গলে হাঁটতাম। আমি জঙ্গলে হাঁটার সময় অনেক আইডিয়া পেয়েছি। মানে নতুন আইডিয়া জেনারেট করার জন্য হাঁটতে, হাঁটতে আইডিয়া জেনারেট করতাম। তো নিজস্ব আইডিয়া জেনারেট করতে হবে এবং নিজস্ব এরিয়া যে লাইনে রিসার্চ করছেন সে লাইনটা আপনাকে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে আমি আসলে কোন লাইনে রিসার্চ করতেছি এবং লাইনের এটার অ্যাপ্লিকেশন কি, টার্গেট কি, এটা আপনাকে ইয়ে করতে হবে। মেন্টর এখানেও পিএইচডির ক্ষেত্রে আপনার তো একজন সুপারভাইজার আছে। এর বাইরেও আপনার লাইনের পরিচিত কাউকে আপনি মেন্টর হিসেবে নিতে পারেন। হ্যাঁ? এটা খুব হেল্পফুল হবে। আচ্ছা, এখন আপনি তো মনে করবেন যে ভাই আমাদের আমরা আসলে এই যে একটু আগে বললাম যে মুসলিম বিশ্বের জিডিপিতে 0.1% ইউজ হয়। মানে ধনী দেশ, পৃথিবীর সবচেয়ে ধনী দেশ যারা, হ্যাঁ? তাদের অবস্থা এরকম বললাম। এই কারণটা কি? কারণটা হচ্ছে মনে করেন আমরা ৪০ এ শেষ। আমরা ৪০ এ অ্যা আমরা মনে করি আর হয়েছে মোটামুটি এখন তো আমরা কবরে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। তো যখন আপনি আউটপুট দেবেন, মানে আপনি যখন নবুওত পাইছেন, রাইট? ৪০ বছরে তো আল্লাহ রাসূল নবুওত পাইছে। তো নবুওত চাওয়ার পাশে বাংলাদেশের মোস্ট অফ দেম আমরা মনে করি এখানে শেষ। আমার আর আমরা নতুন কিছু চিন্তা করা, নতুন কিছু ক্যারিয়ারে বিল্ড আপ করা বা নতুন কিছু চ্যালেঞ্জ নেওয়া, আমি এখানে শেষ। আমি ২ টা উদাহরণ দেই। এই প্রফেসর জেন রেড্ডি। প্রফেসর জেন রেড্ডি হচ্ছেন এই মুহূর্তে আমাদের ইঞ্জিনিয়ারিং লাইনের পৃথিবীর ১-২ জনের মধ্যে টপ রিসার্চার। হায়দ্রাবাদের লোক। ঠিক আছে? আমার সাথে ২-৩ বার দেখা হয়েছে। এবং আমার সাথে আমার একটা ইমেইলের এক্সচেঞ্জ আপনাদের লাস্ট দিকে শেয়ার করতেছি। কারেন্ট আমার একটা বড় গ্র্যান্ড আছে। অ্যারাউন্ড 1 পয়েন্ট মানে 1.25 মিলিয়ন। এই জেএন রেড্ডি আমাকে সাপোর্ট করছে এই গ্রান্টের জন্য। সে কংগ্রাচুলেশন এর একটা মেইল লিখছে। কংগ্রাচুলেশন রিসিভিং দ্য গ্রান্ট। তো এই বয়স হচ্ছে ৮০ বছর। তার ১৩ বছর আগে রিটায়ার্ড করার কথা। এখনো সে রিসার্চ এ অ্যাক্টিভ। স্টিল পৃথিবীর ১০ টা ইউনিভার্সিটিতে সে অনারি প্রফেসর। এবং ১০ টা ইউনিভার্সিটিতে চায়না তো ২-৩ টা এবং রেগুলার চায়নাতে বছরে ১ বার করে ১ সপ্তাহের জন্য ওইসব ইউনিভার্সিটিতে যায়। রাইট? আর আমাদের হলে কি হতো? আমরা হলে হয়তো নাতি-নাতির নিয়ে বইয়ে থাকতাম। কিন্তু শেষ। কোমরে ব্যথা, নানান ধরনের তো এই জেন রেড্ডি ৮০ বছরে এবং জেন রেড্ডি এই যে ইন্ডিয়ার যে জেনারেশনটা তুলে নিয়ে আসছে, হ্যাঁ? তার মধ্যে জেন রেড্ডি একজন। 61 থেকে এই গত 60 ইয়ার্স এ এই জেন রেড্ডি তার নেক্সট জেনারেশন তৈরি করছে। এবং ইন্ডিয়ানদের যে বিরাট ইনফ্লুয়েন্স চাইনিজ সায়েন্স আমেরিকার সায়েন্স আ কমিউনিটিতে মানে আপনার একাডেমিতে এই ডিউ টু জেন রেড্ডি অ্যান্ড আদার্স দেয়ার আর কাপল অফ পিপল। অময়িক হাম্বল। আমি হায়দ্রাবাদে থেকে ২ বার সাথে দেখা করছি। একবার দেখা হয়েছে আমস্টারডামে। যেটা বলতেছিলাম, এই জেন রেড্ডির আমি যতগুলো ইমেইল করছি সব ইমেইলের উইদিন 1-2 আওয়ার্স এর মধ্যে অ্যান্সার পেয়ে গেছি। এবং তার সাইটেশন দেখেন ১,০০,০০০ প্লাস। আমি তো বললাম এই সময়ের মধ্যে হি ইস টপ 1 অর টপ 2। প্রফেসর জন হাচিনসন ওটা তো হচ্ছে ইন্ডিয়ার কথা বললাম। জন হাচিনসনের বয়স আরো বেশি 85। 85 এজে সে অ্যা জার্নাল পেপার লিখতেছে। দেখেন ২০২৫ সালেও তার জার্নাল পেপার আছে। সেও ১,১৪,০০০ আ সে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর। কয়েক বছর আগে ৮০ পর্যন্ত স্টুডেন্ট সুপারভিশন করছে। এখন আর করেন না। কিন্তু তার 85 এও আ সে কিন্তু লিখতেছে। 85 না 86 হয়ে গেছে। 86 হয়ে গেছে। দেখেন 39 এ।
86 ইয়ার্স এজে সে জার্নাল পেপার লিখতেছে। আর আমাদের ইউনিভার্সিটি প্রফেসর 40 হয়ে গেছে, 40 প্লাস হয়ে গেছে, বলছে ভাই আমার তো আর বয়স নাই। তো আপনি তো এদের সাথে এমনি পারবেন না। মানে আপনি তো মানে কোথাও নাই, কোথাও কেউ নাই। আমাদের আসলে কোথাও কেউ নাই। না আছে চিন্তা গবেষণা, না আছে ইনফ্রাস্ট্রাকচারে, না আছে মানি স্পেন্ড করতে, না আছে লিডারশিপ, মানে কোথাও কেউ নাই। এবং এটিটিউডও নাই, মেন্টালিটিও নাই, কিচ্ছু নাই, জিরো। এবং পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে কারা? পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে হাচিনসন, জন হাচিনসন। পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে জেন রেড্ডি, 85, রাইট? এখন আপনি তার সাথে কম্পিট করে আপনি অবস্থান করতে তৈরি করবেন। আপনার জেন রেড্ডির গাইডেন্সে লোক তৈরি হচ্ছে, আর আপনার যদু মধু কদু গাইডেন্সে লোক তৈরি হচ্ছে। আপনি তাদের সাথে পারবেন? আপনি স্কলারশিপ নিয়ে আগাতে পারবেন? কোথাও আগাতে পারবেন না। যাই হোক, অনেক কথা হয়ে গেল। আমার মনে হয় আমি সময় একটু বেশি নিচ্ছি। সো সামারি হচ্ছে, আমি একটা বলি যে এক্সট্রিম হার্ড ওয়ার্ক ছাড়া হবে না। শর্টকাট, আমি প্রথমে যেটা কথা দিয়ে শুরু করছিলাম, শর্টকাট কোনো ওয়ে নাই। এক্সট্রিম মিনস এক্সট্রিম, এক্সট্রিম হার্ড ওয়ার্ক করতে হবে। এবার জন্য ফিজিক্যাল ফিটনেস, ফিজিক্যাল স্ট্যামিনা। আমি জানি না এখানে কাদের কি অবস্থা। আমি সবারই দেখে বলি যে তোমার ফিজিক্যাল স্ট্যামিনা আছে কিনা, এক্সারসাইজ করো কিনা, খাওয়া দাওয়া কন্ট্রোল করো কিনা। দিস ওয়ান অফ মাই ফেভারিট টপিকস। এবং ধৈর্য লাগবে, অসাধারণ ধৈর্য লাগবে। পাশে লোকে কিছু বলবে, ফ্যামিলি থেকে ঘুরতে আসবে, নানান ধরনের চ্যালেঞ্জ আসবে। আপনার সব কিছুতে আপনি, আমি বলি যে আমি সবসময় কথাটা বলি যে আমি রিসার্চ করে একটা শিখছি, সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য না থাকলে আপনি রিসার্চ করতে পারবেন না। ধৈর্য, ধৈর্য, ধৈর্য এন্ড ধৈর্য। ফ্লেক্সিবল অ্যাডাপটিভ মেন্টালিটি থাকতে হবে। আমাদের রিজিড মেন্টালিটি, আমাদের মানসিকতাটা হচ্ছে, এটা আমাদের সুবিধাবাদী না। কিন্তু ফ্লেক্সিবল মানে হচ্ছে, মানে আপনি আপনার মতটা দিলেন, আরেকজনের মতের সাথে আহ, একটু অ্যাকোমোডেট করলেন যে ঠিক আছে তোমার কথাটা হতে পারে, আমার কথা, লেটস ট্রাই। আমাদের ফ্লেক্সিবল মেন্টালিটি মনে করে, আমাদের কিছু উগ্রবাদী মনে করে যে আমরা হচ্ছে সুবিধাবাদী। না, সুবিধাবাদী না। মানে ফ্লেক্সিবল মেন্টালিটি হচ্ছে যে আপনি অন্যের সাথে অ্যাকোমোডেট করে চলতে পারেন। আপনাকে অর্গানাইজ হতে হবে, এবং প্ল্যান এ বি সি, আপনি হয়তো একটা দেশ চিন্তা করছেন, একটা স্কলারশিপের চিন্তা করছেন, সেটা যদি টার্গেট হয় ভালো, না হলে বি চিন্তা করবেন। ওই যে বললাম, ধৈর্য, ধৈর্য, ধৈর্য লাগবে। ঠিক আছে? এখানে যাদের অলরেডি ফ্যামিলি হয়ে গেছে, ফ্যামিলিকে মেন্টালিটি সেভাবে তৈরি করবে যে আসলে আমি রিসার্চটা কেন করতেছি, কেন দরকার, আমার জন্য দরকার, আমার ভীষণের জন্য দরকার, আমার দেশের জন্য দরকার, আইডিওলজির জন্য দরকার, উম্মার জন্য দরকার, পৃথিবী মানব জাতির জন্য দরকার। এভাবে একটু একটু ভীষণ দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? ফ্যামিলি সাপোর্ট ছাড়া ইজ ভেরি টাফ। আমি এখন যে কথা বলতেছি, আমার ওয়াইফ বাজার করে নিয়ে আসছে। ঠিক আছে? যদি সে সাপোর্ট না করতো, তাহলে তো আমি আপনাদের সে 1.5 ঘন্টা বসে এখানে পেঁচার পারতাম না। তো এই জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যে ওভার রিঅ্যাকশন করবেন না। কেউ হিট করে কথা বলছে, মেইল করছে, সম্পর্ক ইয়ে করছে, রিঅ্যাক্ট করা দরকার। রিঅ্যাক্ট করলে আপনার ব্রেনে ওইটা নিয়ে অনেকক্ষণ সময় লাগবে, আপনার সময় নাই। ওকে, ওকে ইগনোর করেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে, জাস্ট ইগনোর এন্ড প্রসিড। আপনার অমুক ভাই, হ্যাঁ অমুক সাথে কথা বললাম, ভাই তো রিপ্লাই দিল না। হ্যাঁ অমুকে ভাই দিল, এখনো ওই আমেরিকাতে চলে গেছে, ভাই সাথে কত ভালো সম্পর্ক ছিল। দরকার নাই, আপনার দরকার। ও ভুলে গেছে, আপনি যোগাযোগ করবো ওর সাথে, দরকার তো আপনার। ঠিক আছে? নেগেটিভ থিঙ্কিং করবেন না, সবসময় পজিটিভ থিঙ্কিং করবেন, এবং এরপরে আল্লাহ তাআলার উপর ভরসা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কামিয়ে দেবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমার কথা শেষ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জাজাকাল্লাহ খায়ের মোকরম ভাই। আমরা কি দু একটা কোশ্চেন নিতে পারি কিনা, যদি থাকে, যদি আপনার সময় থাকে? হ্যাঁ, আমার জন্য কোনো সমস্যা নাই, আমার সময় আছে। তাহলে প্রিয় ভাইরা, যদি আপনাদের কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে তাহলে আমরা হ্যান্ড রাইজ করতে পারি ইনশাআল্লাহ। আমাদের শৌখিন ভাই, সম্ভবত শৌখিন ভাই হাত তুলেছেন। প্লিজ আনমিউট করে কোশ্চেন করবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আসলে আমার মূলত দুইটা কোশ্চেন। স্যার ভাই বলবো না স্যার বলবো, এটা নিয়ে কনফিউজড আছে। যাই হোক, একটা বললেই আহ, হয়, কোনো সমস্যা নেই।
ভাই আমার হচ্ছে ২টা একটার বিষয় একটা হচ্ছে পার্সোনালি এমনি আমার একটু একাডেমি এর বিষয়ে জানার, আর সেকেন্ড হচ্ছে একাডেমি রিলেটেড একটা কোশ্চেন। সেটা হচ্ছে যে আমি হচ্ছে যে আমি একটু শুরু থেকেই বলি। আমি ডিপ্লোমা করছি আপনার ইসে ইলেকট্রনিক্সে, বিএসসি করছি ত্রিপলিতে। এখন মাস্টার্সে মালয়েশিয়াতে একটা ইউনিভার্সিটিতে যাব টেলিকমিউনিকেশনে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমার একাডেমিয়াতে আমার কোনো ইফেক্ট পড়বে কিনা এই যে লাইন আপ চেঞ্জ করার কারণে? কিছু পড়বে না। আপনার আর আপনার পিছনের দিক দেখবে, কিন্তু আপনার সবচেয়ে মূল্যায়নটা হবে লেটেস্ট পারফরমেন্স এর উপর। আপনি যেটা বললাম, এই যে রোড ম্যাপ গুলো বললাম, যদি আপনি পাবলিকেশন থাকে, লেটেস্ট যে জায়গায় আছেন সে জায়গা থেকে যদি এক দুটা পাবলিকেশন করতে পারেন, তাহলে আপনি স্কলারশিপ কোনো সমস্যা হয় না। আপনার পিছনে দেখবে, কিন্তু সবচেয়ে দেখবে লেটেস্টটা। জি, জাযাকাল্লাহ। আরেকটা বিষয় ভাই, যেমন হচ্ছে যে আমাদের হচ্ছে যে বিএসসি তে আমরা ইভনিং শিফটে পড়াশোনা করছি তো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। তো পাবলিকেশনের সাথে আমরা এতটা পরিচয় ছিলাম না। যদিও আমরা হচ্ছে যে ডক্ট্রিনাতে আমাদের একটা হয়েছিল, কোচিং টাইপের আরকি। ক্লাস হয়েছিল। আমরা ওইখান থেকে কিছু শিখেছিলাম। এখন মাস্টার্স এর ক্ষেত্রে আমাকে আসলে কতটা আ চিন্তাশীল বা হার্ড ওয়ার্কিং করা উচিত, যেন হচ্ছে যে মাস্টার্স থেকে ভালো কিছু করে আমি হচ্ছে যে ভালো একটা স্কলারশিপ অথবা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে পারি এবং একাডেমিয়াতে থাকতে পারি আরকি টিকে। এটা লিমিট সেক্ষেত্রে কি হচ্ছে পরামর্শ এক্সট্রিম। দিবেন? লিমিট হচ্ছে এক্সট্রিম, এর কোনো লিমিট নাই। আপনার শরীর স্বাস্থ্যকে ঠিক রেখে যতটুকু যেতে পারেন, আপনি যত করতে পারবেন তত ভালো। আপনি একটা টার্গেট করবেন কেন, 5টা টার্গেট। আমি তো আমার স্টুডেন্টকে বললাম, 6টা পাবলিকেশন করছে। আপনি 6টা করতে পারলে আপনি পৃথিবীর টপ ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে পারবেন। মানে লিমিট নাই। আপনার শরীর সুস্থ আল্লাহ যাতে রাখে, এটা ধরে রাখে তারপরে যত পরিশ্রম ওটা নিয়ে থাকবেন। ঠিক আছে? এ এদিক ওদিক আর তাকানোর দরকার নাই। ঠিক আছে? মনে রাখবেন যে আমার এই মাস্টার্সে ১ বছর, ২ বছর, ৩ বছর যেটাই হোক, আমাকে এখান থেকে সবচেয়ে ভালো আউটপুট নিয়ে বের হতে হবে। এই। জি, শুকরিয়া। জি, জাযাকাল্লাহ ভাই। জি, রাসেল মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম। রাসেল মাহমুদ। জি বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি। হ্যাঁ, কুইকলি কোয়েশ্চেন গুলো কুইকলি করেন। আমার নামাজের সময় চলে যাবে। আপনারা কুইকলি করেন প্লিজ। জি, জি, জি। জি ভাই, আমার বেসিক্যালি ৩ টা কোয়েশ্চেন আপনার কাছে। আ আমার ১ম কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া, আপনি আপনাদের শুরুতে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং এ। বাট নাও ইউ বিকাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। মানে এটা কিভাবে এবং কেন ভাইয়া? মানে এ ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, দ্যাটস ওয়াই ভাইয়া। ওকে। সো এটা হচ্ছে কি, সিভিল ইঞ্জিনিয়ারিং এ তুমি যদি করে থাকো, তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল এ অনেকগুলো মিল আছে। ফর এক্সাম্পল মেকানিক্স এ সিভিল ইঞ্জিনিয়ারিং ও পড়ানো হয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পড়ানো হয়। তো আমার রিসার্চ মেইনলি হচ্ছে মেকানিক্স এ। এই কারণে আমি আ আ মানে পরবর্তী ডিগ্রি গুলো আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি। ফর এক্সাম্পল জার্মানি থাকা অবস্থায় দেখলাম যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইস মোর অ্যাকসেপ্টেবল এট দ্যাট টাইম। জার্মান পার্সপেক্টিভে। এর কারণে আমি মাস্টার্সটা করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বাট ফোকাসটা ছিল মেকানিক্স নিয়ে। সো মেকানিক্স মিনস আমার রিসার্চ ডিরেকশন যেহেতু মেকানিক্স, which is very similar আচ্ছা, in আচ্ছা। civil and mechanical. আচ্ছা, আচ্ছা। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া, আ আমি আ থিসিস কমপ্লিট করলাম। তো সেক্ষেত্রে আমার যিনি সুপারভাইজার ছিল, উনি হচ্ছে 2% রিসার্চার লাস্ট ইয়ার। তো আ এখন উনি আমাকে জার্নাল লিখতে দিয়েছে। তো সেক্ষেত্রে ভাইয়া, আমি তো জার্নালের কাজটা করতেছি। তো এক্ষেত্রে কিছু জায়গায় প্রবলেম ফেস করতেছি। তো এ ব্যাপারে কি আপনার থেকে কোনো গাইড পেতে পারি? তো বা থিসিস কোনোভাবে মানে মেইল বা আন্ডারগ্রাজুয়েট না কিছু? মাস্টার্স? আ আন্ডার গ্র্যাজুয়েট, কোথা থেকে? IUBAT থেকে। আইইউবিটি থেকে। আচ্ছা, তো জি। এক্ষেত্রে করতে হবে, যে টিচারের সাথে করতেছো সে টিচার মোটামুটি রিসার্চে অ্যাক্টিভ। সে মোটামুটি হ্যাঁ, থিসিসটা উনি ভাইয়া সেকেন্ড পিএইচডির জন্য এখন সিঙ্গাপুরে আছে। আমাকে থিসিসের মাঝামাঝিতে উনি চলে যায় আরকি। আমি পরবর্তীতে ওখান থেকে আমাকে উনি গাইড করেছে। হ্যাঁ, উনি গাইড করবেন। কারণ উনার নিজের জন্য পাবলিকেশন দরকার। উনার পেছনে লেগে থাকো আপাতত। আচ্ছা। আ ঠিক আছে। লাস্ট কোয়েশ্চেনটা ভাইয়া, আমার হচ্ছে আ কাজিন গতকালকে ইউকের হচ্ছে ইউনিভার্সিটি অফ পশ্চিমেওতে উনি গিয়েছে। তো সেখানে আমি কথা বললাম, তো আমাদের বেশ অপরচুনিটি আছে। তো সেক্ষেত্রে ওই ইউনিভার্সিটি সম্পর্কে আপনার কি জানা আছে? বা ওই ইউনিভার্সিটি সম্পর্কে জানতে আমি চাচ্ছিলাম। তোমার আপাতত
যদি স্কলারশিপ হয় তাহলে ইউ ক্যান গো। স্কলারশিপ ছাড়া আমি পোস্ট আপাতত রেকমেন্ড করব না। কারণ হচ্ছে যে তোমাকে ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেখতে হবে, মানে ধরেন টপ 100 বা টপ 200 ইউনিভার্সিটি বেটার, যত আগে যেতে পারো। আর আপাতত কাজিনের কথা বলতেছো, কাজিনের আমার যদি স্কলারশিপ পায় ফাইন, ইউনিভার্সিটি যেতে পারে। স্কলারশিপ সেলফ ফান্ডিং এ টার্গেট করতে হবে বেটার ইউনিভার্সিটি। নেক্সট চলে যাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আমরা আমরা 3টা কোশ্চেন দেবো ইনশাল্লাহ, শেষ তারপরে। আমির ভাই, অসুবিধা নাই, লোকজনকে সুবিধা সুযোগ দেন, না হলে লোকজন বলবে যে একজন তিনটা করছে। হ্যাঁ, কুইক কুইক প্লিজ, কোনো গণিত ছাড়াই আমরা করে ফেলি। জি। আমার কোশ্চেনটা স্যার, আমি যদি পিএইচডি জার্নিতে থাকি এক্ষেত্রে তার পাশাপাশি ব্যাচেলর করতে পারবো কিনা এবং এই দুটাতে কতটা চ্যালেঞ্জ নিতে হবে আমাকে, এই একটা কোশ্চেন। এটা কেন করব সেটা হলো, মানে পিএইচডি টা করবো পাশাপাশি আমি ব্যাচেলরটা, ভালো একটা ব্যাচেলর সিজি দরকার, যদি সিজি আমাদের লো আছে। সো আমরা এই দুইটা ট্র্যাকে একসাথে থাকতে পারবো কিনা, এটা কতটা চ্যালেঞ্জিং, এটা আপনার কাছে একটু জানতে চাই কম্পারেটিভলি। আচ্ছা, মানে আমি জিনিসটা বুঝলাম না যে একটা সাবজেক্টে অলরেডি মাস্টার্স, আন্ডার গ্রাজুয়েট মাস্টার্স হয়ে গেছে, তারপরে পিএইচডি তে গেছো নাকি? জি স্যার। আচ্ছা, এবং এখন আরেকটা সাবজেক্টে কিংবা রিলেভেন্টে এরকম একটা সাবজেক্টে আবার বিএসসি করব ফার্স্ট 100 ইউনিভার্সিটি গুলোতে। হ্যাঁ, সেটা 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 ওই টাইম, মানে এখন যে জায়গায় পিএইচডি করতেছো সেই জায়গায় পিএইচডি করা অবস্থা আরেকটা আন্ডার গ্রাজুয়েট করার কোনো সুযোগ নাই, রাইট? কারণ হচ্ছে যে পিএইচডি করার যে সময় সে দরকার একটা আন্ডার গ্রাজুয়েট করার তো সম্ভব না। ওই পিএইচডিটা শেষ করো, তারপরে হচ্ছে অফকোর্স অনেকে অনেক ডাবল পিএইচডি করে, ডাবল সাবজেক্টে মাস্টার্স করে, ব্যাচেলর করে, দের ইজ নো প্রবলেম। বাট আপাতত যে জায়গাটা করছো সেই জায়গাটাই শেষ করো, না হলে হসপস ওইটাই হয়ে যাবে। ওইটা যখন ফিনিশ করতে পারবো না, তখন মাইন্ডসেটে একটা ঢুকে যাবে যে আমার দ্বারা কোনো কিছু আগানো যাবে, আমি শেষ করতে পারি না। তখন এটা কিন্তু মানে যে পরাজিত সৈনিককে যেমন আর্মিতে রাখা হয় না, তো সেরকম লাইফে কোনো জায়গায় যে ব্যর্থতা যখন আসবে তখন ওইটা শেষ করো, তারপরে লেটস ডিসাইড। নেক্সট কোশ্চেন প্লিজ। সাইফ রহমান। ভাই আসসালামু আলাইকুম ভাই, আইওটি তে আছে আর কি, আইওটি ত্রিপলিতে। তো আমি থার্ড সেমিস্টারে আছি। তো থার্ড সেমিস্টারে প্রথম 2টা সেমিস্টার একটু খারাপ হয়েছে আর কি সিজিপিএ টা। এখন আমি স্কলারশিপ পাইতে যাচ্ছি আর কি। তো এখন কোনটার দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, সিজিপিএ এর দিকে নাকি না আমার হচ্ছে পাবলিকেশনস এর দিকে? আন্ডার গ্রাজুয়েট না মাস্টার্স এ? আন্ডার গ্রাজুয়েট বিএসসি No. ইন ত্রিপলি, আইওটি ওআইসি। আন্ডার গ্রাজুয়েটে তো থিসিস দেয় লাস্ট ইয়ারে, রাইট? হ্যাঁ লাস্ট হ্যাঁ, ইয়ারে, লাস্ট ইয়ার মানে এখন তুমি লাস্ট মানে ইয়ার। আমাদের থার্ড ইয়ার, আমি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকেও আর কি সুযোগ থাকে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে। সেকেন্ড ইয়ারে এখন তুমি থিসিস নিয়ে চেষ্টা করা দরকার। এখন হচ্ছে সিজিপিএ ম্যাটার। আমি যেগুলো পয়েন্ট বলছি তার মধ্যে কিন্তু রেজাল্ট দেখানো হয় একটা, ঠিক আছে? হ্যাঁ জি। তো প্রথম কথা হচ্ছে তোমার যতক্ষণ পর্যন্ত থিসিস দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত চোখ বন্ধ করে রেজাল্ট ভালো করার টার্গেট থাকতে হবে। যখন থিসিসের টপিকস দিতে হবে তখন হার্ডওয়ার্কটা আরো বাড়িয়ে দিতে হবে, যাতে প্যারালে দুইটাই মেনটেন করা যায়। দ্যাটস দ্য পয়েন্ট। এই জন্য প্রথমে বলছি হার্ডওয়ার্ক ছাড়া দেয়ার ইজ নো আদার ওয়ে, দুইটাই লাগবে। জি, শুক্রিয়া। তিমির ফান। আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ তারেক মাসুদ খান বলছিলাম। আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি এখন বর্তমানে থার্ড ইয়ারে পড়াশোনা করছি। তো আমার রেজাল্টটা খুব একটা ভালো না। এখন সিজিপিএ আছে হচ্ছে আপনার 3.31, এবং আমি বিদেশি পিএইচডি অথবা মাস্টার্স করতে চাই, মাস্টার্স অথবা পিএইচডি। এবং আমি 3.31, জি 3.31, এবং আমি অন্য একটা শোনো 3.3, মানে আমি বলছি এই যে আমি লাস্টের পয়েন্টটা বলছি, নেগেটিভ থিঙ্কিং বাদ দিতে হবে, ঠিক আছে? প্রথমে তুমি ধরে নিলা যে আমি খারাপ স্টুডেন্ট, তাহলে এটা নিয়ে তাকানো যাবে না, ঠিক আছে? তো আমি তো 3.37 বা 3.5 নিয়ে পিএইচডি করছি, পোস্টডক করছি, টিচার হয়েছি, তুই হতে পারবে না কেন? প্রথম থেকে মাথার থেকে নেগেটিভ চিন্তা করা। আমাদের সমাজটা হচ্ছে নেগেটিভ দিয়ে ভর্তি, হ্যাঁ? সো এই যে তুমি শুরু করলে নেগেটিভ দিয়ে, আমি পারবো না, ঠিক আছে? তুমি উদাহরণ দিলাম যে তোমার মতো সিপি নিয়ে তো আমি প্রফেসর হয়েছি, তো তুমি পারবো না কেন? গো হেড। এরপর হচ্ছে ভাই, আমি অন্য একটা সাবজেক্টে মাস্টার্স অথবা পিএইচডি করতে চাচ্ছি আর কি। এখন সেক্ষেত্রে আমার অ্যাক্সেসিবিলিটি কতটুকু, কিংবা তারা আমাকে নিবে কিনা অন্য সাবজেক্টে, রেলিভেন্ট না সোশ্যাল এই তুমি 3.5 নিয়ে 3.3 নিয়ে অফকোর্স মানে 3 মানে ফার্স্ট ক্লাস দেখানো, ফার্স্ট ক্লাস থাকলেই হলো, 3+ থাকলেই হলো,
নিসিও থেকে অনেকে পিএইচডি করছে, নো প্রবলেম, সব জায়গায় করতে পারবা। এখন তোমার মাস্টার্স ট্রাই করো, একটাই তো বললাম যে বাংলাদেশে তুমি করতে পারো, এরপরে ওই যে ইন্টারমিডিয়েট কান্ট্রি গুলো যেতে পারো, যেখান থেকে তুমি মাস্টার্স করে মোটামুটি পাবলিকেশন করতে পারবা। মাস্টার্স তো রেজাল্টটাও রাখতে হবে এবং পাবলিকেশন করতে পারলে, এই দুইটা থাকলে তোমার স্কলারশিপ কেউ ঠেকাতে পারবে না। আমরা স্কলারশিপ পাই না কারণ এটা নাই, এগুলো তো কোনো মোটিভেশন নাই, আমাদের তো কোনো দেওয়াই হয় না, এগুলো তো মাথার মধ্যে নাই। এখন যখন তুমি যখন সিভিটা পাঠাও, আরেকজন সিভিটা 5টা পাবলিকেশন, তোমার সিভি তো দেখবেই না, তুমি তো এমনিতে আউট, রাইট? এই এই কারণে হয় না। শুক্রিয়া। নেক্সট, গো হেড প্লিজ। আসসালামু আলাইকুম। আম্মার, প্লিজ আম্মার, প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি হচ্ছে চায়নাতে বিএসসি করছি আন্ডার সিসি স্কলারশিপ, সিভিল ইঞ্জিনিয়ারিং এ এখন হচ্ছে এমএসসি করতেছি সাইকোলজিতে আন্ডার প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ। ভাই আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে থিসিস হয়, আমরা পাবলিকেশন নিয়ে রিসার্চ কোন নিয়ে কাজ করি, কোন আমার দেশে প্রফেসর প্রেসিডেন্সি করেন। স্কলারশিপ কোন দেশে? চায়নাতে ভাই, আমি চায়নাতে এমএসসি করতেছি, করছি, বিএসসি করছি আর এমএসসি করতেছি। হ্যাঁ, তো চাইনিজ এমএসসি তে তোমার তো চাইনিজ প্রফেসর পাবলিকেশনের জন্য তোমাকে টাকা দেওয়ার কথা, কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ জি ভাই, আছে আমার প্রফেসর হচ্ছে পাবলিকেশনে অনেক কাজ করে। ভাই আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, এই মানে আপনার তো অনেক পরিচিত আছে, মানে কোনোভাবে কি বাংলাদেশি প্রফেসর বা স্টুডেন্টের সাথে কোনোভাবে কোলাবোরেশন করে কোনো পাবলিকেশন নিয়ে মানে রিগোরাস লেভেলে কাজ করা যায় এরকম? হ্যাঁ, তা তো করা যায়। আচ্ছা, আমার ইমেল দিও, আমাকে ইমেল দিলে কথা হবে আর তাহলে। আমাদের ডক্টরিনের সাথে যোগাযোগ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কি ডক্টরিনের কোনো গ্রুপে থাকলে থ্যাংক ইউ আমাদের ভাই, সাথে থ্যাংক ইউ, যোগাযোগ করবেন। জাজাকাল্লাহ। জি। সাব্বির মালাকার। আসসালামু আলাইকুম। আমি যে কোশ্চেন করতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি কারো একাধিক ডোমেইনে রিসার্চ থাকে, দ্যাট মিনস যদি কেউ যদি ন্যানো পার্টিকেলস নিয়ে কাজ করছে, আবার একই সাথে এনভায়রনমেন্টাল রিলেটেড, ওয়াটার বা সয়েল রিলেটেড কাজ করছে, তো এই ধরনের যখন সিভি গুলো দেখেন তখন আপনাদের চিন্তা ভাবনা কিরকম আসে, একটা বিষয়। আরেকটা হচ্ছে, যদি পাবলিকেশন থাকে, বেশ কয়েকটা পাবলিকেশন আছে, কিন্তু সেগুলো যদি ফার্স্ট অথর না হয়, তখন সেটা কি হয়, মানে ফার্স্ট অথরটা কতটা বেশি জরুরি? ইয়া, সো দুইটা জিনিস। একটা হচ্ছে মানে যদি পিএইচডি লেভেলে হয়, আমরা ফার্স্ট অথর সেকেন্ড অথর কিভাবে চুজ করি? কথা হচ্ছে ওই স্টুডেন্টটাকে নেওয়ার সময় আমরা দেখি, ধরেন তোমার সিভি দেখবো, আরেকটা সিভি দেখলাম যে ফার্স্ট অথর 2টা বা 3টা আছে, আর তোমার 5টা পাবলিকেশন আছে কিন্তু নান অফ দেম ফার্স্ট অথর, রাইট? তো এখন দেখি যে 5টা পাবলিকেশন আছে বা 3টা পাবলিকেশন আছে ফার্স্ট অথর, কিন্তু পাবলিকেশন গুলো আমি যে টপিক খুঁজতেছি তার কাছাকাছি না। তুমি সেকেন্ড অথর, থার্ড অথর, কিন্তু তোমার টপিকসটা আমার কাছাকাছি, আমি যা খুঁজতেছি। তখন মনে করবো যে যদিও তুমি এই কাজটা নিজে করো নাই, বা তোমার এখানে কন্ট্রিবিউশনটা হয়তো আছে কিছু, কিন্তু তুমি টপিকটা জানো, হ্যাঁ, তখন হয়তো তোমাকে প্রেফার করবো, আদারওয়াইজ নো। এই, এবং ওই ক্ষেত্রে যেমন এই কয়েকদিন আগে একটা ইন্টারভিউ নিলাম, আমার কলিগ আর আমি কো সুপারভাইজার, তো ইন্ডিয়া থেকে একটা সিলেক্ট করছে, 17টা পাবলিকেশন করছে, ঠিক আছে? তো আমরা তাকে প্রথমে সিলেক্ট শর্টলিস্ট করছি, কিন্তু এরপরে আমরা ইন্টারভিউতে দেখছি যে আসলে পাবলিকেশনটা তার কন্ট্রিবিউশন কতটুকু। আমরা তখন আমরা দুই একটা মানে 100টা ভাত একটা টিপলেই তো আমরা বুঝতে পারি যে আসলে তার মধ্যে কি আছে। টিপে দেখছি যে আসলে এখানে কন্ট্রিবিউশন তার খুবই মিনিমাম, তার 17টা পাবলিকেশন ইজ ইকুইভ্যালেন্ট টু 1, সো উই রিজেক্ট হিম। আমরা তখন বাজায় দেই। যদি অ্যাপ্লিকেশনের সময় কি তখন, মানে যদি নির্দিষ্ট একটা ডোমেইনে অ্যাপ্লাই করতে চাই, ফর এক্সাম্পল আমি যদি ন্যানো পার্টিকেল বা ন্যানো হ্যাঁ, কেমিস্ট্রি রিসার্চ সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে একটা চাই, ওই একই জিনিস এনভায়রনমেন্টাল আমি পাবলিকেশনটাকে উল্লেখ না করে কি বলতে পারেন? সেটাই বলি, সেটা হচ্ছে পাবলিকেশন অফ কোর্স কনসিডার করা হবে অন্য ডিপার্টমেন্ট, অন্য ইয়ে হলে, কিন্তু আমি খুঁজবো আমার যে কাজের জন্য লোক দরকার, যে টপিকস এর লোক দরকার, সেই রিলেটেড আছে কিনা। অন্য থাকলে তো পজিটিভ পয়েন্ট, এবং আমি অন্য তো পজিটিভ পয়েন্ট হিসেবে লিখ দেবো, কারণ একটু আগে বললাম যে আমি প্রথমে শুরুতে বলছি একাডেমি ইন্টারডিসিপ্লিন হয়েছে, আমি ধরে নিয়েছি এই ছেলের একটা ভীষণ আছে, যে এই কারণে মাল্টিডিসিপ্লিনারি কাজ করেছে বা কোলাবোরেশন করেছে, কিন্তু আমি এনশিওর হব আমার যে যে কারণে তার লাগবে ওই রিলেটেড যে কাজগুলো সে আসলে বুঝে শুনে করছে কিনা। যদি থাকে তা আই ডোন্ট কেয়ার অ্যাবাউট, বরং পজিটিভ হিসেবে নিব, কিন্তু তার আগে এনশিওর করব যে আমার যা দরকার সেটা তার মধ্যে আছে কিনা। প্লিজ নেক্সট। সাইফ রহমান। ভাই, এই যে আন্ডার গ্রেড লাইফে কিভাবে আমি মানে